হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও কিছুদিন অসুস্থ থাকার কারণে গল্প দেওয়া হয়ে ওঠেনি। আমি এবং আমাদের টিম মেম্বার আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো ভিউয়ার্স, এখন থেকে নিয়মিত গল্প দেওয়া হবে। তো ভিউয়ার্স, আপনারা প্রথম থেকে আমাদের যেভাবে ভালোবাসে এসেছেন, আশা করছি পরবর্তী সময়ে আপনারা আমাদের একইভাবে ভালোবাসবেন। তো ভিউয়ার্স, আজকে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এর নেক্সট সিজন কি নিয়ে আসবো কিনা এটার অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, চলুন এবার গল্পে ফেরা যাক। ভোর হতে না হতে খালের ভেতরে পড়ে আছে পাঁচটা লাশ। কারা বা কে এখনো বোঝা যাচ্ছে না। অজ্ঞান অবস্থায় চোখ বাঁধা ছজন পড়ে আছে খালের পাড়ে। প্রশাসনের লোক কাজ করছে, সাথে আমি সোহেল, নিউজ 50। প্রশাসনের ইনচার্জ রেজাউল এসে মিটার সামনে দাঁড়িয়ে বলল, আমাদের কাজকর্ম শেষ। লাশ 5 জনই ডাকাত দলের, আর যে 6 জন আছে তাদেরকে অপহরণ করা হয়েছিল। রিপোর্টার সোহেল বলল, স্যার, কে উদ্ধার করলো এই ডাকাত দলের হাত থেকে? ডাকাতকে মারলো? ডাকাতদের কে মারলো? প্রশাসনে কি ডাকাত ধরতে ব্যর্থ? কে এর সাথে জড়িত আমাদের জানা নেই, আর প্রশাসনের দায়িত্ব প্রশাসন পালন করছে। স্যার, আর কতদিন চলবে এসব অপহরণ, গুম ও খুন? আমরা আমাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছি। খুব শীঘ্রই এসব থেকে মুক্তি পাবে সবাই। 6 জনের ভিতর এক বৃদ্ধার হুঁশ আসলো। মিডিয়ার লোক সবাই এগিয়ে গেল। সোহেল বৃদ্ধাকে বলল, চাচা, আপনাদেরকে উদ্ধার করলো, জানেন কিছু? বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলল, আমি যে বেঁচে থাকবো কখনো ভাবতে পারিনি। এভাবে আমাদেরকে বাঁচিয়ে নিল, তাকে কিছু বলতে পারলাম না। তার জন্য দোয়া করি, সে যেন হোক না কেন, আল্লাহ ওকে সবসময় ভালো রাখুক, আর সবার বিপদে এগিয়ে যাক যেন। কে সে? টাইগার। বৃদ্ধা একটা হুঙ্কার দিয়ে মিডিয়ার লোক এক পা সরে গেল টাইগারের নাম শুনে। প্রশাসনের লোকজন অবাক হয়ে বৃদ্ধার দিকে তাকিয়ে আছে। সোহেল বলল, চাচা, আপনি কি টাইগার কে দেখেছেন? রাতের আধারে অন্ধকারে কিভাবে দেখব, শুধু হুঙ্কার শুনেছি টাইগারের। আসলে কি বাঘ না মানুষ? সে যেই হোক, এই ডাকাতদের সব নিশ্চিত করে ফেলবে। মিডিয়ার লোকজন বলতে লাগলো, কে এই টাইগার, যাকে এখন পর্যন্ত কেউ দেখেনি, অথচ সেই একের এক ডাকাত দলকে শেষ করে দিয়েছে, যেখানে প্রশাসন কিছুই করতে পারছে না? তাহলে কি বাকি সব ডাকাতদের শেষ করে দিবে? অপহরণ হওয়া মানুষদের বাঁচাবে? রেজাউল একজনকে বলল, ওনাকে নিয়ে যাও, আর বাকিদের নিয়ে উন্নত মানের চিকিৎসা দাও, আর ডাকাতদের পরিবারের সদস্যদের শনাক্ত করো। সবাইকে নিয়ে চলে গেল। মিডিয়ার লোকজন যে যার মতো করে নিউজ সম্প্রচার করে যাচ্ছে। ডাকাত যারা মারা গেছে তার পরিবারের সদস্যরা নিউজ দেখে কান্নায় ভেঙে পড়ে। কোনো পরিবার তো কান্না করে বলে, ও আল্লাহ গো, আমার এই কি সর্বনাশ হয়ে গেল। আমার ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব? ওকে আমি বারবার বারণ করেছি এসব থেকে ফিরে আসো, আসেনি। কি সর্বনাশ হয়ে গেল রে। আরেক পরিবার, গ্রামে আমি ছেলে মেয়ে নিয়ে কিভাবে থাকবো? সবাই জানতে পারলে আমাদের আর রক্ষে নেই। নিজে মরে গেছে, আমাদের সাথে মেরে গেছে, কতবার বলেছি। আরেক পরিবারের একজন, এইসব দলে গেলে ফিরে আসা যায় না। একেবারে ফিরে গেলে আমাদের একা রেখে। প্রশাসনের বড় মিটিং ডেকেছে উপর থেকে ইমার্জেন্সি ভাবে। সিনিয়র জুনিয়র সব অফিসার মিটিংয়ে এসে জয়েন করছে। বড় হাই অফিসার সবার উদ্দেশ্যে বলল, তোমরা কি করছো? হ্যাঁ, করছোটা কি? এইভাবে বলতে থাকলে তো আমাদের ডিপার্টমেন্টের বদনাম হয়ে যাবে। খোঁজ লাগাও, কে এই টাইগার, কি তার উদ্দেশ্য? জানতে চাই টাইগারের এদের সাথে কি শত্রুতা। হাফিজ বলে উঠল, স্যার, টাইগার তো আমাদের বেশ সুবিধা দিচ্ছে, আমাদের কাজটাও করে দিচ্ছে। ওকে খুঁজে আমাদের ডিপার্টমেন্টের চাকরি দিয়ে দিলে তো আমাদের সুনাম হবে। হাই অফিসার ধমক দিয়ে বলে, রাবিশ! অন্যায় যে করে আর অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে যে হত্যা করে তারা সমান অপরাধী। আইনের চোখে কারো কোনো ছাড় নেই। আমি চাই এই টাইগারকে সবাই খুঁজে বের করো, তা না হলে একটারও চাকরি থাকবে না। রেজাউল বলল, স্যার, টাইগারের নামে কোনো কেস ফাইল নেই, না আছে কোনো অভিযোগ, আর না আছে ওর কোনো ছবি বা পরিচয়। কীভাবে খুঁজে বের করব? আমি কিছু জানি না। যেভাবেই হোক ওকে খুঁজে বের করো, নাকি তেল লাগিয়ে না ঘুমিয়ে থেকে ডিউটি ঠিক মতো করো। অফিসার সবাইকে ধমকিয়ে বোর্ডে একটা ছক আঁকিয়ে সবাইকে মাস্টার মাইন্ডের প্ল্যান করতে থাকলো। সকাল 10টা।
হাপা গোপ্পা একটি ছেলে পুরনো ব্যাগ নিয়ে কলেজ ক্যাম্পাসে ঢুকলো। কলেজ ক্যাম্পাসের গেটের পাশে রাফি, রিফা, সিনথিয়া, তানজিনা, হ্যাপি সবাইকে ঝাড় করতেছিল। হ্যাপি যে ছেলেটার সামনে যে দাঁড়ালো, ছেলেটা মাথা নিচু করেই দাঁড়িয়ে পড়ল। হ্যাপি সিগারেটের টান মেরে ছেলেটার মুখে ধোঁয়া ছেড়ে দিল। ছেলেটা কাশতে থাকলো। সবাই এটা দেখে হাসতে শুরু করে দিল। হ্যাপি বলল, কি গো চকলেট বয়, কলেজে যে সিনিয়র দেখে সালাম দিতে হয় সেটা কি ভুলে গেছো? ছেলেটা তোতলাতে তোতলাতে বলল, আমি নতুন। তানজিলা ছেলেটার কাঁধে থাবা মেরে বলল, তুই কি তোতলা নাকি? সবাই হেসে দিল। রাফি এসে পা কাঁধে থাবা মেরে, তো তুললাম নাকি? ছেলেটা ওদের দিকে তাকিয়ে বলল। হ্যাপি বলল, বল কি নাম তোর? ছেলেটা তোতলাতে তোতলাতে বলল, আমার নাম আবির। রিফা আবিরের গাল টেনে নিয়ে, তুই এত কিউট কেন রে? আমি তো তোর উপর ফিদা হয়ে গেছি। হ্যাপি রিফাকে ধাক্কা দিয়ে আবিরের হাত ধরে টেনে নিয়ে, এ হচ্ছে আমার হাজব্যান্ড, আমার চকলেটটা। সিনথিয়া আবিরের হাত ধরে টেনে নিয়ে, এই শুধুই আমার, কি গো আমার হবে? আবির তোতলে, আপনারা সব কি বলছেন? হ্যাপি আবিরের গাল ধরে, বাবু তুমি বুঝতে পারছো না কি বলছি? ফিডার খাও। হুম। রাফি বলল, এই ফিডারটা নিয়ে আয়, হ্যাপির বাবুটাকে একটু ফিডার খাওয়াই। আবির তোতলিয়ে বলল, আমাকে যেতে দিন, আমার ক্লাস আছে। সবাই হেসে দিল। রিফা বলল, এই দেখ কত সুইট ছেলেটা, ক্লাস করবে প্রথম দিনেই এসে। এত ভালো স্টুডেন্ট তো আমাদের কলেজে লাগবে না। সিনথিয়া বলল, অনেকদিন পর একটা তোতলা মুরগি পেয়েছি, একে জার্ক না করতে পারলে সারা জীবনের জন্য আফসোস থেকে যাবে। হ্যাপি বলল, আচ্ছা বাবু তোমাকে যেতে দিব, একটা কাজ করে দিতে হবে। হ্যাঁ বলেন। এই কাগজটা ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ তাকে দিয়ে তুমি চলে যাবে। ঠিক আছে। আবির হাতে কাগজ নিয়ে যেতে থাকে। তখনই রাফি আবিরকে ধরে, এত ব্যস্ত কেন? ফিডারটা খেয়ে যাও। হ্যাপি, তোর বাবুকে ফিডার খাওয়াবি না? হ্যাঁ খাওয়াবো তো। আবির তোতলিয়ে বলল, না আমি খাবো না। তুই যদি না খাস তোকে এর থেকে বড় শাস্তি দিব। না। সিনথিয়া রিফা আবিরের গাল ধরল। রাফি হাত দিয়ে আবিরের মুখ চেপে ধরল। হ্যাপি ফিডারটা আবিরের মুখে পুড়ে দিল। আবির ছটফট করতে লাগলো। তোতলিয়ে কথা বলে ঠিক মতো কথা বলতে পারে না। সবাই মিলে ওর কথা বলা নিয়ে মজা করে। সবাই চেয়ে এই দৃশ্য দেখে মজা লুটতেছিল। তানজিনা হ্যাপির কানে কানে বলল, এখন ছাড়, আর কাগজটা নিয়ে শ্রাবণের কাছে পাঠা, তা না হলে প্রতিশোধ নিতে পারবো না। ঠিকই বলছিস। আবিরকে ছেড়ে দিল। হ্যাপি বলল, যা, এই কাগজটা দিতে পারলে তোকে আর কেউ কিচ্ছু বলবে না। আবির তোতলিয়ে, আপনারা অনেক খারাপ। সিনথিয়া বলল, খারাপ কি না এবার কিন্তু কাজে করে দেখাবো, যাবি তুই? আবির ভয় পেয়ে যায়। কাগজটা হাতে নিয়ে আবির শ্রাবণীর সামনে যেয়ে দাঁড়িয়ে কাগজটা শ্রাবণীর দিকে দিয়ে তোতলিয়ে বলে, এটা আপনার জন্য। শ্রাবণী কাগজটা হাতে নিতেই আবির চলে যেতে যাবে। তখনই শ্রাবণী আবিরের হাত ধরে, কই যাস চান্দু, আমাকে লাভ লেটার দিয়ে পালাচ্ছিস কই? আবির তোতলিয়ে কিছু বলতে যাবে, তখনই থামিয়ে দিল। রাফি, সিনথিয়া, রিফা, তানজিনা আবিরের দিকে তাকিয়ে হাসছে। সবাই চেয়ে আছে আবিরের দিকে। শ্রাবণী কাগজটা খুলে দেখার সাথে সাথে পুরো থ হয়ে যায়। ঠাস ঠাস করে চরের শব্দে সবাই তাকিয়ে পড়ল। আবির গালে হাত দিয়ে ভয় পেতে শুরু করলো। শ্রাবণী রেগে বলল, কুত্তার বাচ্চা, তোর সাহস হলো কি করে আমাকে এমন নোংরা চিরকুট দেওয়ার? এই কই রে তোরা, হকি নিয়ে আয়। আবির কিছু বুঝে ওঠার আগেই আবিরকে হকি দিয়ে মারতে শুরু করলো। আবির মাটিতে পড়ে গেল। আবির তোতলাতে তোতলাতে বলে, আমি কিছু জানি না, আমাকে মারবেন না। আবিরের তোতলানো কথা কারো কানেই যায় না। রাফি, রিফা, তানজিনা, হ্যাপি, সিনথিয়া একে অপরের সাথে হাত মিলিয়ে হাসাহাসি করতে শুরু করে দিল। রাফি বলল, হ্যাপি, তুই কাজটা দারুণ করেছিস। শ্রাবণীকে এইটা অপমানের জন্য বেস্ট ছিল। হ্যাপি বলল, চল পানিটা
আরো ঘোলাটে করে দিই। চল। সবাই এগিয়ে গেল। আবিরকে মারতে থাকলো। তা সবাই দেখতেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাপি শ্রাবণীর পিছনে দাঁড়িয়ে, কারো নাকি সাহস নেই ওকে কিছু বলার, আর এই ছেলেটার নতুন এসি কিছু বলে দিল। তানজিনা বলল, আরে কি বলছিস? জানিস না ওর দিকে কেউ চোখ তুলে তাকাতে পারে না? শ্রাবণী ওদের দিকে তাকিয়ে পড়ল রাগী দৃষ্টিতে। ওরা হাসাহাসি করতে লাগলো। শ্রাবণী জোরে রাগে বলল, স্টপ! সবাই মারা থামিয়ে দিল। হ্যাপি, তানজিনা, রাফি সবার হাসি বন্ধ হয়ে গেল। শ্রাবণী বলল, এই ওকে কলেজের গেটের বাইরে ফেলে দিয়াই, ওকে বুঝিয়ে দিস আমার চোখের সামনে আর না পড়ে। আয়ান বলল, তুই চিন্তা করিস না, ওকে যে থেরাপি দিয়েছি ও আর তোর সামনে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। আবিরকে ধরে নিয়ে চলে গেল। শ্রাবণী ওদের দিকে তাকিয়ে, এই শ্রাবণীকে অপমান করা এত সহজ না। মুখ ঝামটি মেরে শ্রাবণী চলে গেল। রিফা বলল, হ্যাপি, তুই তো জায়গা মতো আঘাত করে দিয়েছিস। সুযোগ পেলে তো অবশ্যই আঘাতটা আরো তীব্র করে দিব। সকাল 11টা। রিপোর্টার সোহেল নিউজ করে যাচ্ছে, আজকে বিশিষ্ট ব্যবসায়ী আদনান চৌধুরী আসছে এমপিতে। সে উদ্বোধন করতে যাচ্ছে তার কোম্পানির নতুন বাস। কম টাকায় সুন্দর সেবা দেবে এমনই চুক্তি করেছে আদনান চৌধুরী। আর কোনো ভোগান্তি থাকবে না। অল্প খরচে সুন্দরতম ভ্রমণ উপভোগ করবে যাত্রীরা। এখনই চলে আসবে আদনান চৌধুরী। আপনারা দেখতে পাচ্ছেন আদনান চৌধুরীর গাড়ি এসে গেছে। আমরা এখন ওখানে যাব। পরবর্তী নিউজ জানতে থাকতে হবে আপনাদের সাথে আমি আছি সোহেল, নিউজ 50। আদনান চৌধুরীর গাড়ি থেকে কড়া প্রোটোকলে নামলো। হালিম এসে আদনান চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নিল। আদনান চৌধুরী উদ্বোধন করলেন। তারপর কিছুক্ষণ বক্তব্য দিয়ে চলে যাওয়ার সময় হালিমের কানে কানে বলল, এটার পুরো দায়িত্ব তোমার। সব কিছু ঠিকঠাক মতো কন্ট্রোল কইরো, কোনো প্রকার ঝামেলা যেন না থাকে। হালিম গম্ভীরভাবে, হালিম, যেটার দায়িত্ব নেই তা কাজে করে দেখান, আপনি কোনো চিন্তা করবেন না। আদনান চৌধুরীর গাড়িতে উঠে চলে গেল। মিডিয়ার লোকজন ঠিকমতো কথা বলতে পারেনি। তার আগেই আদনান চৌধুরী চলে গেল। 1 ঘন্টা ধরে গেটের বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আবির, কিন্তু কেউ ওর কাছে এগিয়ে গেল না। না এতক্ষণে ওকে তুলল। আবির সোজা হয়ে বসে ওয়ালের সাথে হেলান দিয়ে আকাশের দিকে তাকালো। গেট দিয়ে একজন ঢুকতে যাবে, তখনই সে আবিরকে দেখে আবিরের কাছে যেয়ে, তোমার এই অবস্থা কেন? কি করছো তুমি? আবির কথা বলতে পারে না। লোকটা আবিরকে তুলে নিয়ে হসপিটালের দিকে রওনা হলো। শ্রাবণী বোতলে পানি মুখে ঢালছে। শ্রাবণীর চারপাশে শ্রাবণীর লোকজন দাঁড়িয়ে আছে। মালিহা শ্রাবণীর ক্লোজ বান্ধবী। মালিয়া এসে পাশে বসে, এখনো রাগ কমেনি? কিভাবে কমবে? কত বড় সাহস আমাকে বাজে চিরকুট দেয়। দেখি তো চিরকুটটা। শ্রাবণী চিরকুট মালিকাকে দিল। চিরকুটে লেখা ছিল, তুমি খুব হট, এত বড় জামাতে তোমাকে ভালো লাগে না, সব ছোট ছোট জিনিস পরবে, ছোট জিনিস পরে কলেজে আসলে তোমাকে বেশি সেক্সি লাগবে। মালিহা চিরকুটটা বন্ধ করে, এটা তো এই ছেলেটার কাজ না? ওরা মিলে ছেলেটাকে দিয়ে তোর কাছে পাঠিয়েছে যাতে তোকে অপমান করতে পারে। তুই ঠিক বলছিস তো? হ্যাঁ ঠিক বলছি। আর এটা রাফির হাতের লেখা। শ্রাবণী উঠে দাঁড়িয়ে, এর প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। না বুঝে ছেলেটাকে মারলি তুই? পাশ থেকে নীরব বলে উঠল, তোর কি দরদ লাগছে? ছেলেটা আরোহী রূপ দেখে ওদের সাজানো নাটকের সুযোগ পেয়ে এসে এই কাজ করেছে। ঠিক মতো মায়ের দিছি, আর কারো কোনো দিন সাহস হবে না কারো দেওয়া কাজ এনে দেওয়ার। যা হবার হয়ে গেছে, বাদ দে, এখন ভাবতে দে আমাকে। আমি বিষ্ণু, আমাকে এক নামেই সবাই চেনে। যেখানে আমার নাম শুনে থরথর করে সবাই কাঁপতে থাকে, সেখানে কিনা তুই আমার নাম শুনেও আমার লোকেদের দাম দিসনি। বিষ্ণুদা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি সময় মতো আপনাদের সব টাকা পাঠিয়ে দেব, আর ভুল হবে না। বিষ্ণুদা এই শহরের টপ মাফিয়া। চাঁদাবাজি দিয়ে শুরু করে সব কাজে এসে লিপ্ত। তাকে কিছু বলার মতো কেউ নেই। যেই কিছু বলবে তার অস্তিত্ব থাকবে না। ভয়তে কেউ মুখ খুলতে পারে না। বিষ্ণুদা এর ফোন বেজে উঠল।
ফোনটা রিসিভ করতে বিষ্ণু তার ডান হাত অর্ক বলে উঠল। দাদা এ তো কিছুতেই রাজি হচ্ছে না, মেরে দিব এখানে। ফোনটা ওর কানের কাছে ধর। অর্ক ফোনটা ব্যবসায়ীর কানে ধরতেই বিষ্ণু বলল, যদি ভালো চাস তো ভালোভাবে মিষ্টি দিয়ে দে। বিষ্ণুর চোখ যার উপরে পড়ে সে সহজে যেতে পারে না। হয় দিবি, না হয় তোর বাসায় তোকে কার্টুনে ভরে গিফট হিসেবে পাঠিয়ে দেব। কি চাস তুই? লোকটার গলা শুকিয়ে গেল। কাপা কাপা গলায়, দাদা আমি সব দিয়ে দিচ্ছি, আপনি টেন্ডারটা নিয়ে নেন। ঠিক আছে, বুদ্ধিমান। কলটা কেটে দিল। বিষ্ণু তার দলবল নিয়ে গাড়িতে উঠে চলে গেল। তানজিনা হ্যাপিকে বলল, শ্রাবণী যদি জেনে যায় কাজটা আমাদের ছিল। হ্যাপি বলল, জানলে জানবে, আমাদের কিছু যদি করে। ও আমাদের কিচ্ছু করার সাহস পাবে না, ওর কাছে প্রমাণ নেই। রাফি বলল, ও যদি অন্যভাবে কিছু করার প্ল্যান করে? তোরা এখনো এই হ্যাপিকে চিনিস না, হ্যাপি কতটা ভয়ানক। হসপিটালের বেডে আবির শুয়ে আছে। কিছুক্ষণ পর পুলিশ আসলো। যে লোকটা আবিরকে নিয়ে আসছিল সেও হচ্ছে কলেজের স্যার। স্যারের নাম মেহেদি। সেই পুলিশকে আসতে বলেছে। পুলিশের এসআই আকবর এসে মেহেদিকে বলল, কাকে নিয়ে এসেছিস? এই যে একে। কে মেরেছে? আবির তোতলিয়ে বলল, শ্রাবণী। চিন্তা করো না, আমি এখনো পদক্ষেপ নিচ্ছি। মেহেদিটা হলে থাক, আমি যাই। রাত 10টার ভেতরে আরো 8 জনকে চাই। যদি না দিতে পারিস তাহলে তো বুঝিস কি হবে। বস আপনি চিন্তা করবেন না, আমি সময় মতো সব ম্যানেজ করে ফেলবো। কথাটা যেন মনে থাকে, যদি না হয় আমি শেষ, সাথে তুইও মরবি। বস এই সেন্টুকে আপনি এখনো চিনতে পারেননি। এতদিন কাজ করে আসছি, কোনো সমস্যা হয়নি, এবারও হবে না। কলেজ ক্যাম্পাসে পুলিশের গাড়ি ঢুকলো। সবাই এদিকে খেয়াল না দিয়ে যে যার মতো কাজ করতে লাগলো। ক্যাম্পাসে পুলিশের গাড়ি আসাটা নতুন না, অনেক পুরনো। আকবর গাড়ি থেকে নেমে, শ্রাবণী কে? শ্রাবণী কই? শ্রাবণী ও তার লোকজন এসে আকবরের সামনে দাঁড়িয়ে। কি হয়েছে স্যার? শ্রাবণীকে খুঁজছি। শ্রাবণী সামনে দাঁড়িয়ে, আমি শ্রাবণী, আমাকে খুঁজছেন কেন? ম্যাডাম আপনি তাহলে ওই ছেলেটা যাকে একটু আগে মারছিলেন? হ্যাঁ, তুমি যাও, আমি দেখে নিচ্ছি আর ওই ছেলেটাকে বুঝিয়ে দিব। শ্রাবণীর নামে পুলিশের কাছে অভিযোগ করার স্বাদ মিটে যাবে। আকবর বলল, ম্যাডাম মেহেদি স্যার আমাদের ইনফর্ম করেছে। ঠিক আছে, আমি ঝামেলা মিটিয়ে নিব, বাবাকে কিছু বলো না। ঠিক আছে। আকবর চলে গেল। এই মেহেদি স্যার যত নাটের মূল, ওনাকে একটা শিক্ষা দেওয়া দরকার, তা না হলে সে শুধরাবে না। উত্তেজিত হওয়া যাবে না, কৌশলে সব করতে হবে। স্যার আসুক কলেজে, তোর বাবাকে বলিয়ে চাকরিচ্যুত করে দিলে তো পারিস। ভালো আইডিয়া, এবার একটা শিক্ষা দিব, শ্রাবণীর বিরোধিতা করার সাহস না পাই। কলেজ শেষে যে যার মতো করে বাসায় চলে গেল। এদিকে সোহেল তরতাজা নিউজ করতে লাগলো। তাজা খবর, কলেজের থেকে আসার পথে গাড়িসহ 10 জন মেয়ের শিক্ষার্থী নিখোঁজ। পাশে পড়ে আছে ড্রাইভারের লাশ। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। তাও কি পারবে 10 জনকে খুঁজে বের করতে? 10 জন মেয়ের বাড়ি কান্নাকাটি শুরু হয়ে গেছে। বুকের সন্তান এভাবে নিখোঁজ হয়ে যাবে, সত্যিই খুব বেদনাদায়ক ঘটনা। সোহেল নিখোঁজ হওয়া পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আপনাদের পুরনো কোনো শত্রু আছে যে এই কাজটা করতে পারে? না না, আমাদের কোনো শত্রু নেই, আমাদের মেয়েদের ফেরত চাই, সুস্থভাবে ফেরত দাও। সবাই অনেক হতাশ হয়ে পড়ে। সন্ধ্যা 7টা। মেহেদি স্যার হসপিটালে এসে আবিরকে হসপিটাল থেকে আবিরের মেসে পৌঁছে দিল। আবির তুতলে বলল, স্যার আপনি মেহেদি স্যার আবিরের পুরো কথা শেষ করার আগেই বলল, ভালো। হ্যাঁ, আপনি আজ না থাকলে আমি আজ মরেই যেতাম। আরে আমরা তো তোমাদেরই জন্য। তবে শোনো, কলেজে হ্যাপি আর শ্রাবণীর থেকে দূরে থাকবে। ওদের ছায়া না পাড়াতে পারলেই ভালো, এড়িয়ে চলবে। আবির তোতলিয়া, কেন স্যার? ওরা খারাপ? হ্যাঁ, ওরা ভীষণ খারাপ। মানুষকে মানুষই বলে মূল্যায়ন করে না, দয়া মায়া কিছুই নেই। আচ্ছা স্যার। রেস্ট করো, সুস্থ হলে কলেজে এসো। এর আগে এসো না, 1 সপ্তাহ পর এসো কলেজে, ওকে? কিন্তু আমার ক্লাস। আমি সব ম্যানেজ করে দিব, ভরসা রাখো। মেহেদি স্যার চলে গেল। আবির শুয়ে পড়ল। সারা শরীর ব্যথায় অবশ হয়ে আছে। এইভাবে কেউ নিরীহ মানুষকে কেউ মারে? মনে কি দয়া মায়াও নেই? আমি যদি আজ মরে যেতাম, ওরা আমাকে দেখলে মারবে না তো? এমন কি লেখা ছিল ওই কাগজের মধ্যে যার জন্য ওরা আমাকে মারলো? আবির ভাবতে লাগলো।
রাত 9টা। আয়ান হসপিটালে এসে আবিরকে খুঁজলো। খুঁজে না পেয়ে রিসেপশনে যেয়ে জিজ্ঞেস করলো, মেহেদি স্যার যে ছেলেটাকে আজ সকালে ভর্তি করিয়েছি সেই ছেলেটা কোন বেডে? রিসেপশনে থাকা মহিলাটা বলল, মেহেদি স্যার তাকে নিয়ে চলে গেছে, সব বিল পরিশোধ করে দিয়েছে। আয়ান শ্রাবণীকে সাথে সাথেই কল করলো। শ্রাবণী ফোনটা রিসিভ করতেই আয়ান বলল, মেহেদি স্যার নিয়ে চলে গেছে, কই গেছে বলতে পারি না। উফ, এই মেহেদি স্যার কেন মাঝখানে আসছে? কোথায় খুঁজবো এখন? জানি না, যেখান থেকে পারিস ওকে খুঁজে নিয়ে আয়, আমার পায়ের সামনে ভেলা। আয়ান মনে মনে বলল, মেহেদি স্যারকে ধরতে পারলে তাহলে ছেলেটার কথা শোনা যাবে। সে যদি স্যার না হতো তাহলে কবেই টপকে দিতাম। ভালো মানুষই করার স্বাদ একবারে মিটে যেত। আয়ান হসপিটাল থেকে বেরিয়ে গেল। অর্ক এসে বিষ্ণুকে বলল, দাদা, দারুণ আপডেট আছে। বিষ্ণু উঠে দাঁড়িয়ে, ভালো কোনো আপডেট? হ্যাঁ দাদা, ক্লাবে আজ পার্টি আছে, সেখানে হট আইটেম নাচবে। বিষ্ণু বসে পড়ে। এই তোর আপডেট? হট আইটেম তো যখন তখন এনে নাচানো যায়, আমি কেন দেখতে যাব? আরে দাদা, এখানে তো কয়েকশো কোটি টাকার হীরার লেনদেন হবে। বিষ্ণু চোখ বড় বড় হয়ে গেল, হা হয়ে। এ তুই কি খবর সত্যি দিচ্ছিস তো? দাদা, আমাকে কি চিনতে পারোনি এখনো? আমি কতটা হারামি তুমি না চিনলে কিভাবে? চল তাহলে মিশনে বের হওয়া যাক, বড়দিনে এই বিষ্ণু বড় দান মারবে। এদিকে পুলিশ ঠিকমতো 10 জন মেয়েকে খুঁজছে, কিন্তু কারো কোনো খোঁজ খবর পেল না। গেল কোথায়? পুলিশের ভেতর অনেক টেনশন ঢুকে গেল। রাত 2টা। গুলশান হাইওয়ে রাস্তার চারপাশে জঙ্গল, দ্রুত গতিতে গাড়ি ছুটছে। হঠাৎ করে গাড়ি ব্রেক কষলো। সেন্টু বলল, গাড়ি থামালি কেন? ড্রাইভার বলল, বস, সামনে গাছ ফেলানো, ব্রেক না করলেই আমরাই উপরে চলে যেতাম। আশেপাশে পুলিশ টের পাইয়া যায়নি তো? হঠাৎ করেই বাঘের গর্জন শুনতে পেল। সেন্টু ভয় পেয়ে বলল, এই এখানে বাঘ আসলো কই থেকে? ড্রাইভার সামনে তাকাতেই গাড়ির লাইটের স্পষ্ট বাঘ দেখতে পেল। বাঘ গর্জন কাটছে। ড্রাইভার সেন্টুকে বলল, বাবা, চাচা সামনে। সেন্টু সামনে তাকাতে বাঘ দেখে ভয় পেয়ে গেল। ওদের দিকেই বাঘ চেয়ে আছে আর গর্জন কাটছে। সেন্টু বলল, গাড়ি আস্তে আস্তে পিছে নে, লাইট নেভা গাড়ির। ড্রাইভার লাইট বন্ধ করে দিয়ে গাড়ি পিছনে সরাতেই গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেল। ড্রাইভার বলল, বস, চাকা পাঞ্চার হয়ে গেছে। সেন্টু অবাক হয়ে, এরকম তো কখনো হয়নি। সামনে বাঘ, এখানে বাঘ আসবে কি করে? ড্রাইভার ঘাবড়েছে। বস, কিছু বুঝতে পারছি না। সেন্টু লোকজন গাড়ি নিয়ে পিছে এসে পৌঁছলো। সেন্টু লোকজন বন্দুক হাতে নিয়ে গাড়ি থেকে নেমে সেন্টুর কাছে এসে, বস কি হয়েছে? তোরা এতক্ষণ কই ছিলি? বস, জ্যামের জন্য দেরি হয়েছে। এখানে কোনো ঝামেলা মনে হচ্ছে, চারপাশটা ভালো করে দেখ কে আছে এখানে। ওকে বস। সেন্টু লোকজন চারপাশ ভালো করে দেখে কিছুই দেখতে পেল না। আবার গাড়ির কাছে এসে, বস কাউকে তো দেখতে পারছি না। সামনে থেকে গাছ ছড়া আর রাস্তার ওই পাশে একটা গাড়ি পাঠিয়ে দে। এই রাস্তার যেন গাড়ি না ঢুকে। ওকে বস, গাড়ি ঢুকবে না, লোক আছে ওখানে। সেন্টু ড্রাইভারকে বলল, ব্যস্ত, চাকা ঠিক করো, হাতে বেশি সময় নেই। ড্রাইভার নেমে চাকা ঠিক করতে লাগলো। সেন্টু গাড়ি থেকে নেমে সিগারেট মুখে জ্বালাতে আবারও বাঘের গর্জন শুনতে পায়। সবাই ভয়তে হাতে টর্চ এগিয়ে সেদিকে মারতে থাকলো। বিষ্ণু তার লোকজন নিয়ে ক্লাবে চলে আসলো। বিষ্ণুকে দেখে ক্লাবের ম্যানেজার ফারহান এগিয়ে এসে, আরে দাদা, তুমি হঠাৎ আমার ক্লাবে? ক্লাবে নতুন হট আইটেমের নাচ আছে নাকি? দাদা, আইটেমটা তো সেই দেখলে আর চোখ ফেরাতে পারবে না। আমাকে খবর দিসনি কেন? তুমি তো আসোই না, তাই আর খোঁজ দিই না। তোর ক্লাব তো আগের থেকে ভালোই জমজমাট হয়েছে, ভালোই লোকের আনাগোনা হয়েছে। সবাই আপনাদের দোয়া। আইটেমটা কি আজ রাতের জন্য আমার বিছানায় দেওয়ার ব্যবস্থা কর, একটু চেখে দেখি। শো শেষ করে তোমার রুমে পাঠিয়ে দেব। তবে বুঝেছি, তোকে পুরো খুশি করে দেব। ঠিক আছে দাদা, তুমি বসে এনজয় করো, আমি ওদিক থেকে আসছি। ফারহান কথাটা বলে চলে গেল। অর্ক এসে বিষ্ণুর কানে কানে বলল, কিছুক্ষণের ভেতর চলে আসবে, আমাদের সবাইকে রেডি করে রেখেছি, ওদের কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না। বিষ্ণু হেসে দিয়ে, জানুক আর না জানুক, তবে বিষ্ণুকে এক কথায় সবাই চিনবে। অর্ক সোজা হয়ে দাঁড়ালো।
ক্লাবের ভিতর রকমারি আলোয় ফুটে উঠেছে ভিতরের দৃশ্য। ডিজে গানও চলছে, গানের তালে তালে কেউ মধু খাচ্ছে। সেন্টুকে একজন বলল, বস আপনি গাড়িতে যান, আমরা দেখছি বাঘটাকে আগে শিকার করি। না, আমি শিকার করব বাঘটাকে, শুধু চেয়ে দেখ কিভাবে করি। বস রাতের আলো, রিস্ক হয়ে যাবে। তুই আমার থেকে বেশি বুঝিস। সেন্টু টর্চ আর লাঠি হাতে নিয়ে চারপাশ দেখছে। বাঘের আওয়াজ আরও তীব্র হয়ে উঠছে। সবাই আশপাশ খুঁজতে লাগলো, শুধুই বাঘের আওয়াজ। হঠাৎ করে সেন্টু সব লোকজন মাটিতে লুটিয়ে পড়ল। সেন্টু পিছনে ফিরে পুরো থ হয়ে গেল। সেন্টু বলতে লাগলো, কে এখানে? কে এখানে? সাহস থাকলে সামনে আয়, দেখি তোর কত বড় কলিজা। আড়াইলা না থাকে, সামনে আয়। সেন্টুর সামনে একটা বাঘ এসে পড়ল। সেন্টু পিছনে সরে গেল। অনেক ভয় পেয়েছে সেন্টু। বাঘ কোথা থেকে এখানে আসলো? বাঘটা ধীরে ধীরে সেন্টুর দিকে এগিয়ে গেল। সেন্টু বলল, বাঘ দেখে আমি ভয় পাই না, সাহস থাকলে সামনে আয়। কে তুই? বাঘের গর্জনের সাথে সাথে ভেসে আসলো টাইগার। সেন্টু নামটা শোনা মাত্রই ভয়তে পিছিয়ে সরে গেল। দৌড়ে গাড়িতে উঠতে যাবে, তখন পায়ে আঘাত পেয়ে পড়ে যায়। সেন্টু ব্যথা পেয়ে, আমাকে যেতে দাও, আমি তোমার ক্ষতি করিনি কখনো। কেন আমার পিছে লাগছো তুমি? তোকে যেতে দিলে হাজারো মেয়ের জীবন শেষ হয়ে যাবে। আজকের পর থেকে আর কোনো মেয়ে পাচার হবে না। সেন্টুর শরীর মাটিতে লুটিয়ে পড়ল। কন্টিনিউয়ারের দরজায় একটা চিহ্ন রেখে চলে গেছে। কিছুক্ষণ পর মিডিয়ার লোক চলে আসলো। সোহেলও তাড়াহুড়ো করে চলে আসলো। প্রশাসনের লোকজন এসে সব কিছু চেক করছে। প্রশাসনের লোক লাল ফিতা দিয়ে আটকে ফেলছে। ফিতার এপাশে কেউ আসতে পারবে না প্রশাসনের লোক ছাড়া। মিডিয়ার লোক তাদের মতো নিউজ করতে লাগলো আর ছবি তুলতে লাগলো। এদিকে ক্লাবের ভিতর স্যুট পরা, সাদা চশমা পরা এক লোক হেঁটে আসছে, হাতে ব্রিফকেস, পিছনে বন্দুক হাতে গার্ডরা। লোকটা ইশারা করতেই সবাই থেমে গেল। লোকটা এসে সোফার উপর বসতেই ফরহান এসে, সব রেডি। আমার পার্টনার আসলেই শুরু করে দিবে। ঠিক আছে স্যার, ঠান্ডা পাঠিয়ে দিচ্ছি। ওকে। ফরহান চলে গেল। অর্ক বিষ্ণুর কানে কানে বলল, এই সেই আরও একজন আসার বাকি। শুধু অপেক্ষার প্রহর, তারপর আসল খেলা শুরু। আমার লোক সবাই আবার ওভারলোড মদ না খেয়ে ফেলে, তাহলে সব প্ল্যান শেষ হয়ে যাবে। বস আমি এত কাঁচা কাজ করি না, ওদের তো বলে রেখেছি। আজ ওদের তো বলে রেখেছে কাজ সম্পূর্ণ হলে ওদের পেট চুক্তি মদ খাওয়াবো। বিষ্ণু আর অর্ক ফিসফিস করে কথা বলার মাঝেটাই স্যুট পরা আরেক লোক ভিতরে প্রবেশ করলো। পিছনে বন্দুক হাতে গার্ডরা। লোকটা ইশারা করতেই গাড়িটা থেমে গেল। লোকটাকে দেখে প্রথম লোকটা উঠে দাঁড়িয়ে এগিয়ে যেয়ে দুজনে কোলাকুলি করলো। তারপর সোফায় বসলো। শুরু আইটেম গান। আইটেম গানে নাচ করছে শিলা। শিলার দিকে সবার চোখ। ছোট ড্রেসে শিলাকে সত্যি আইটেম গার্ল লাগছে। বিষ্ণুর চোখ ছানা বড়া হয়ে গেল। পুলিশের অফিসার রেজাউল কন্টিনিউয়ারের কাছে আসলো। কন্টিনিউয়ারের দরজার দিকে চোখ পড়তেই চমকে গেল। একজনকে ডাক দিল। মিডিয়ার ক্যামেরা সব কন্টিনিউয়ারের দরজার দিকে। তালা ভেঙে দরজা খুলতেই আলো যে পড়ল কন্টিনিউয়ারের ভিতর। সবার চোখ বড় বড় হয়ে গেল। কন্টিনিউয়ারের ভিতর অসংখ্য মেয়ে। সবাই দৌড়ে বাহিরে বেরিয়ে আসলো। মিডিয়ার লোক ওদের ঘিরে ধরে প্রশ্ন করা শুরু করে দিল। কেউ কেউ বলতে লাগলো কিভাবে এখানে আসলে। কেউ কেউ বলছে কে তুলে নিয়ে এসেছে, চিনো তাদের। কেউ কেউ বলছে তোমরা পালানোর চেষ্টা করোনি। সোহেল জিজ্ঞেস করলো, তোমরা কি কেউ বলতে পারবে আসলে বাইরে কি ঘটেছিল এতক্ষণ? সোহেলের প্রশ্ন শুনে সবাই চুপ হয়ে গেল। মিডিয়ার লোকজন মেয়েগুলোর মুখের দিকেই তাকিয়ে আছে। একটা মেয়ে সামনে এসে বলল, বাহির থেকে আমরা সবাই বাঘের গর্জন শুনেছি। ভয়ে আমরা সবাই জড়সড় একসাথে ছিলাম। মনে হচ্ছিল আমাদের জঙ্গলের ভিতর ফেলে রেখে গেছে। বাঘ আমাদের খেয়ে ফেলবে। আমরা আর কখনো বাসায় ফিরে যেতে পারবো না। টাইগার এসেছিল, আমাদের বাঁচিয়ে দিয়ে গেছে। সোহেল যেন এটারই শোনার অপেক্ষায় ছিল। কে ওদের বাঁচালো আর কে নারী পাচারকারীকে মারলো। সব জট খুলে গেল।
সোহেল বলতে লাগলো, টাইগার যার নাম এখন সারা বিশ্ব জানে, টাইগার কি বাঘ নাকি কোনো এক মাইন্ড গেমার? আবারও ফিরিয়ে দিল খালি হয়ে যাওয়া মায়ের বুক। যেখানে প্রশাসনের কেউ কিছু করতে পারলো না, সেখানে টাইগার একাই সবগুলো মেয়েকে উদ্ধার করে দিয়ে গেল। কে এই টাইগার, কি তার পরিচয় জানতে হলে চোখ রাখুন 50 চ্যানেলে। সাথে আছে আমি সোহেল। গান বাজনা শেষ, সব মদ খেয়ে তাল হয়ে গেছে। লোক দুজন হীরার ডিল করছে বের করে। ফরহান এসে ওদের কাছে এসে কানে কানে বলল, বস কড়া জিনিস আছে, ঢেলে দেবো? শিলাকে দিয়ে পাঠাও, আর বাইরের লোক সব বের করে দাও। ঠিক আছে। ফরহান এসে সবাইকে ম্যানেজ করে চলে যেতে বলল। একে একে সবাইকে বলার পর ফরহান বিষ্ণুর কাছে এসে, দাদা তুমি বাসায় চলে যাও, আমি পাঠিয়ে দিচ্ছি। বিষ্ণু ফরহানের দিকে তাকালো। ফরহান বলল, আসলে দাদা ক্লাবটা এখানের জন্য পুরোটা বুকিং হয়ে গেছে, তাই যেতে হবে। আমি তোমার কাছে শিলাকে পাঠিয়ে দেবো এখনই। বিষ্ণু উঠে দাঁড়িয়ে ফরহানের কাঁধে হাত দিয়ে, ঠিক আছে, যদি শিলাকে না পাঠাতে পারিস তাহলে তোর মাথার জায়গার থাকবে না। ফরহান হেসে বলে, তা আমি জানি দাদা। বিষ্ণু চারপাশে ভালো করে তাকিয়ে দেখলো ক্লাবে গার্ড আর ওই লোক দুইজন, আর বিষ্ণু লোক ছাড়া কেউ নেই। বিষ্ণু অর্ককে ইশারা করলো। অর্ক লোক নিয়ে বের হয়ে গেল। অফিসের রেজাউলের কাছে মিডিয়ার লোক মাউথ ধরল। সোহেল বলল, স্যার এদেরকে কি করবেন? ওদের ফ্যামিলির খোঁজ নিয়ে ফ্যামিলির হাতে হস্তান্তর করব। স্যার আর টাইগারের ব্যাপারে কি ভাবলেন? ওদের থেকে বয়ান নিয়ে তারপর অ্যাকশনে নামবো। স্যার টাইগার কি মানুষ নাকি সত্যি সত্যি বনের রয়্যাল বেঙ্গল টাইগার? হ্যাঁ মানুষই, কিন্তু ও এই নামটা ব্যবহার করছে। আর যেই হোক না কেন এই টাইগার একদিন ঠিকই ধরে ফেলবো। রেজাউল কথা বলে গাড়িতে উঠেই চলে গেল, সাথে সবাইকে নিয়ে গেল। লাশগুলো গাড়িতে উঠিয়ে মর্গে পাঠিয়ে দিল। মিডিয়ার লোক প্রশাসনের পিছনেই ছুটল। ক্লাবের ভিতর লোক দুজন তাদের ডিল করতে লাগলো। একজনের ব্রিফকেস টাকা বের করে দেখিয়ে দিল, আরেকজন একটা খোলটি থেকে হীরা বের করে দিল। তখন ক্লাবের ভিতর গুলির শব্দ শুনতে পেল। লোক দুজন সামনে থাকা টেবিলের তলে ঢুকে গেল। ফরহাদ সহ অবাক হয়ে গেল। বিষ্ণুর লোকজন ক্লাবের ভিতর গুলি করতে করতেই ভিতরে ঢুকলো। লোক দুটোর গার্ডরা সব লুটিয়ে পড়ল। ফরহাদ নিচে বসে পড়ল। বিষ্ণু এগিয়ে যেয়ে সোফার হাতের আঙুলের উপর পিস্তল ঘুরিয়ে, এই ওঠ, আমার এলাকায় এসে ডিল করবি আমাকে না জানিয়ে, তা কি করে হয়? লোক দুইজন উঠে, কে তুমি? বিষ্ণু আমার নাম, সবাই আমার নাম শুনে কাঁপে। কি চাও তোমরা? তোদের হীরা টাকা সব দিব না। তাহলে তোরাও ভালো থাক। বিষ্ণু দুজনের কপালে গুলি করে। দুজনে ওখানে নিথর হয়ে পড়ে। অর্ক ব্রিফকেস দুটো হাতে নেয়। ফরহান দৌড়ে এসে, দাদা এটা তুমি কি করলে? আমাদের ক্লাবে তো এখনই রেড পড়বে, বন্ধ হয়ে যাবে ক্লাব। বিষ্ণু সোফার সাথে হেলান দিয়ে, তোর ক্লাবের কিছুই হবে না। হবে না মানে? এখন তো পুলিশ আসবে, সাথে আসবে মিডিয়াও। আমার ক্লাবে ভয়ে তো আর কেউ আসবে না। কেউ জানবে না কি হয়েছে এখানে। এ অর্ক, ওকে খুশি করে দে, আর এগুলোকে গুম করে রাখ যাতে কেউ টের না পায়। ওকে বস। অর্ক টাকা বের করে ফরহানকে দিল। ফরহান খুশি হয়ে গেল। লাশগুলো অর্ক লোকগুলো নিয়ে চলে গেল। বিষ্ণু উঠে দাঁড়িয়ে, শিলাকে আমার জন্য রেডি কর, ওর যা বডি। দাদা রেডি তো আছে, তুমি বললেই দিয়ে দেবো। আজ আর না, অন্য দিন। আজ অন্য আমেজ হবে। আমার গাড়িতে মদ উঠিয়ে দে, ওদেরকে খুশি করতে হবে। দাদা ব্যবসাটা কিন্তু খারাপ না। বুঝেছি, এরপর থেকে বড় কোনো ডিল হলে খবর দিস, তাহলে তুইও রাতারাতি। হ্যাঁ দাদা বুঝেছি, দিব এখন থেকে। আমার টাকা চাই, শুধু টাকা। বিষ্ণু চলে গেল। ফরহান কিছু মদ গাড়িতে তুলে দিল। বিষ্ণু চলে গেল। ফরহান ক্লাব পরিষ্কার করতে ব্যস্ত হয়ে গেল। কোনো চিহ্ন যেন না থাকে, আর কেউ বুঝতে না পারে। ভোরবেলা থানার সামনে মিডিয়ার লোকের আনাগোনা বেশি। সোহেল নিউজ করতে লাগলো। ভোর হতে না হতে পাচার হতে যাওয়া মেয়েদের ফ্যামিলি চলে আসা শুরু করে দিয়েছে। সবাই মেয়েকে পেয়ে খুব খুশি, কান্নায় ভেঙে পড়েছে সবাই যেন মানিক ধন ফিরে পেয়েছে। আপনারা দেখছেন সরাসরি লাইভ নিউজ 50। আমি আছি আপনাদের সাথে সোহেল। প্রায় সব মেয়ের ফ্যামিলির লোকজন চলে এসেছে। কিছু ফ্যামিলির বাসা দূরে হওয়াতে আসতে দেরি হবে।
এসআই আকবর থানা হতে বাহির হতেই মিডিয়ার লোক আকবরকে ঘিরে ধরে। আকবর বলল, সবার ফ্যামিলি এখনো এসে পৌঁছায়নি, তাদের বাসা অনেক দূর, তাই তাদের পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আর যাদের ফ্যামিলি আসছে তাদেরকে ফ্যামিলির জিম্মায় হস্তান্তর করা হয়েছে। কিছুক্ষণের ভেতর তারা বের হবে। আপনাদের সাথে বিকেলে সংবাদ সম্মেলন করা হবে, তখন পুরো বিস্তারিত জানানো হবে। এখন আমাদের আর বিরক্ত করবেন না, ধন্যবাদ। আকবর কথাটা বলেই চলে গেল। মেয়ে নিয়ে ফ্যামিলির লোকজন বের হচ্ছে। মিডিয়ার লোকজন তাদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন করতেছিল। সবাই একটা কথাই বলতেছিল, টাইগার না থাকলে হয়তো আমার মেয়েকে ফিরে পেতাম না। সোহেল জিজ্ঞেস করলো, কেমন লাগছে মেয়েকে ফিরে পেয়ে? খুব ভালো, বলে বোঝাতে পারবো না। পুলিশের যেটা করার কথা ছিল তা পুলিশে করতে ব্যর্থ। টাইগার পুলিশের কাজ করে দিছে। আরেকজন বলল, পুলিশের চোখ তো অন্ধ, ওরা সব জানে কিন্তু যথাযথ পদক্ষেপ নেয় না, টাকার কাছে বিক্রি হয়ে যায়। আমরা হারিয়ে ফেলতে গিয়েছিলাম আমাদের মেয়েগুলোকে। সোহেল সবার বক্তব্য নিয়ে বলল, কে এই টাইগার যে গরিব অসহায় বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে? কে সেই টাইগার আন্ডারওয়ার্ল্ডের নতুন আতঙ্ক? টাইগারের নাম পেপারস নিউজে সারা বিশ্বে ছড়িয়ে গেল। সকাল 10টা। কলেজে মেহেদি স্যার যেতেই আয়ান মেহেদি স্যারের পথ আটকে। স্যার, ছেলেটা কোথায়? তোমাকে কি বলতে হবে? হ্যাঁ, বলতে হবে। তুমি কে যে তোমাকে আমার কৈফিয়ত দিতে হবে? শ্রাবণী আয়ানকে সরিয়ে, স্যার কাজটা কি ঠিক করছেন আপনি? তোমার থেকে শিখতে হবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। স্যার আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আমি কে। বাপের ধনির দুলালি, যে পারে শুধু নিরীহ মানুষের উপর জুলুম করতে, আর কিছুই পারে না। বাপের টাকা আছে বলে যা ইচ্ছা তাই করা ঠিক না, সঠিক কাজ করতে শিখো। ছেলেটার কি দোষ ছিল এভাবে মারলে? একটা কুকুরকেও এভাবে মারে না, দয়া করে। তোমার ভেতর কি সেই দয়াটুকু নেই? শ্রাবণী মাথা নিচু করে নিল। মেহেদি স্যার বলল, তোমরা দুজনে শত্রুতা করবে আর মাঝখানে বলি হবে নিরীহ মানুষগুলো। তোমরা জার্ক করলে আবার সেই জার্ক করতে যেয়ে এভাবে মারবে। আমি ভাইস স্যারের সাথে কথা বলে কলেজের জার্ক বন্ধ করার ব্যবস্থা করছি। পিছন থেকে হ্যাপি বলল, স্যার আপনার চাকরিটা থাকবে তো? হুম। মেহেদি স্যার পিছনে ফিরে, চাকরিটা চলে গেল তোদের মতো অমানুষকে মানুষ করে, তবেই কলেজ ছেড়ে চলে যাব। মেহেদি স্যারের কথাটা বলেই চলে গেল। তানজিনা হ্যাপিকে বলল, দেখ স্যার অনেক বার বেড়েছে। তুই কি কিছু করতে পারবি না হ্যাপি? আমি বাবাকে বলে মেহেন্দি স্যারের ব্যবস্থা করছি। আয়ান শ্রাবণীকে বলল, স্যার কিভাবে অপমান হয়ে গেল? আমরা অমানুষ? আমাদের অপমানের শাস্তি স্যারকে পেতেই হবে। দুপুর 2টা। ফাঁকা রাস্তায় একজন মোটর সাইকেলে চালিয়ে আসতেছিল। হঠাৎ করে কয়েকটা ছেলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে, মোটর সাইকেল থামিয়ে ফেলে। মোটর সাইকেলওয়ালা কিছু বুঝে ওঠার আগেই বেহুশ হয়ে যায়। ছেলেগুলো মোটর সাইকেল, মোবাইল, টাকা যা ছিল সব নিয়ে চলে গেল। রাস্তার পাশে লোকটা পড়েই থাকলো অবচেতন হয়ে। কিছুক্ষণ পর সেখান থেকে কয়েকজন যাচ্ছিল। লোকটাকে দেখে তাড়াতাড়ি ভ্যান গাড়িতে তুলে নিয়ে হসপিটালে চলে গেল। দুপুর 3টা। কলেজ ঘাটে বসে যে যার মতো করেই সিগারেট টানতেছিল। এর ভিতর সিনিয়র ব্যাচ আসতেই জুনিয়ররা উঠে চলে যাচ্ছিল। সিনিয়ররা ওদের থেকে সিগারেট, লাইট সব কিছু নিয়ে কলেজ ঘাটে বসলো। এর ভিতর রাফি এসে সাইমনের কাঁধে হাত রেখে, কিরে মামা আনছিস নাকি? না রে মামা, আজ না খেয়েই যেতে হবে। দাঁড়া হ্যাপিকে ফোন করে বলি, ও ঠিকই নিয়ে আসবে। তাই বল। রাফি হ্যাপিকে ফোন করে গুটিয়ে আনার কথা বলে দিল, তারপর ফোনটা রেখে দিল। এদিকে মেহেদি স্যার প্রিন্সিপালের অফিসের ভিতরে দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল মেহেদিকে ধমক দিয়ে উঠল। কলেজ ঘাটে পুলিশের গাড়ি এসে থামলো। পুলিশের গাড়ি থেকে মাদক সেবন করা কিছু কিছু ছেলেমেয়েরা দৌড়ে পালানোর চেষ্টা করলো। পুলিশের গাড়ি থেকে পুলিশের লোক নেমে বেশ কয়েকজনকে ধরলো। সাইমন উঠে পালাতে যাবে, রাফি বলল, আরে বেটা পালাচ্ছিস কোথায়? পুলিশ আমাদের ধরার ক্ষমতা রাখে নাকি? ওরা ধরলে ওদের চাকরি থাকবে? না রে মা, ওদের বিশ্বাস নেই ওরা কখন কি করে, শেষে মান ইজ্জতের ফালুদা হয়ে যাবে। ওরা ধরলে ওদের চাকরি থাকবে? তোর বয়ান বাজি নিয়ে তুই থাক, আমি পালাই। সাইমন কথাটা বলে ঘাটের নিচে দিয়ে দৌড়ে চলে গেল।
রাফি বসেই থাকলো। রাফির পিছন থেকে মেলি কণ্ঠে, এইখানে কি হচ্ছে? রাফি পিছনে ফিরে পুরো থ হয়ে গেল। মেয়েটি বলল, এই একে গাড়িতে তোল। রাফি বলল, ওয়েট ম্যাডাম, আমাকে গাড়িতে তুলবে মানে? কে আপনি? পোশাক দেখে বোঝো না আমি কে? রাফির বুকের উপর নাম লেখাটা দেখে। অঙ্কিতা? হ্যাঁ, অঙ্কিতা। যেখানে যায় সেখানে অনাহার ফেলে দিই। এই দাঁড়িয়ে দেখছো কি? তোমরা ওকে গাড়িতে তোলো। দুজন পুলিশ এগিয়ে আসলো। রাফি বলল, ম্যাডাম আপনি কিন্তু ভুল করছেন, আমাকে না চিনে গাড়িতে উঠাতে বলছেন। বয়স মাত্র কম, এই বয়সে মাদক সেবন করছিস, লজ্জা লাগছে না? থানায় নিয়ে তোর লজ্জা পাইয়ে দিব। এই তোলো ওকে। পুলিশ দুইজন অঙ্কিতার কথা মতো রাফিকে ধরে টেনে নিয়ে যেতে লাগলো। রাফি বলল, আপনি অনেক বড় ভুল করলেন, আপনার চাকরি থাকবে কিনা তা নিয়ে ভাবুন। কাকে ধরে নিয়ে যাচ্ছেন জানেন না? অঙ্কিতা রাফির কথা কানেও নিল না। রাফিকে গাড়িতে তুলে সবাইকে নিয়েই চলে গেল। অঙ্কিতা বলল, আজকের পর থেকে যেই মাদক সেবন করবে তার কপালে দুঃখ আছে। অঙ্কিতা যেখানে যায় সেখানে অনাহার তৈরি করে দেয়। কিছুক্ষণ পর হ্যাপি বাইকে করে এসে দেখলো কলেজ ঘাট পুরো ফাঁকা। হ্যাপি দোকানদারকেই জিজ্ঞেস করলো, মামা হঠাৎ সব ফাঁকা? পুলিশের রেড দিয়ে সবাইকে ধরে নিয়ে গেছে, রাফিকেও নিয়ে গেছে। হ্যাপি অবাক হয়ে, হোয়াট? কার এত বড় সাহস কলেজের ঘাটে রেড দেয়? হ্যাপি কথাটা বলে থানার দিকে চলে গেল। কলেজ বয় রাফিন এসে মেহেদি স্যারকে ডেকে নিয়ে যায় প্রিন্সিপালের রুমে। মেহেদি স্যার যেতেই প্রিন্সিপাল হাদিম রাফিনকে ইশারা করতেই রাফিন চলে গেল। মেহেদি স্যার দাঁড়িয়ে আছেন। হামিদ উঠে দাঁড়িয়ে ধমক দিয়ে, তুমি কি এই কলেজের প্রিন্সিপাল হয়ে গেছো? হ্যাঁ, যে এত উড়তাছ? মেহেদি স্যার প্রিন্সিপাল হামিদের দিকে তাকিয়ে পড়ে। হামিদের ডান পাশে আজমল সাহেব বসা, হ্যাপির বাবা, আর বাম পাশে আমির সাহেব বসা, শ্রাবণীর বাবা। আজমল সাহেব হামিদকে থামিয়ে দিয়ে বলল, ওদেরকে অপমান করার সাহস কই থেকে পাও? তুমি কি ভুলে গেছো ওরা কারা? মেহেদি স্যার মাথাটা নিচু করে, ওরা ভুল কাজ করছিল তাই শাসন করেছি, অপমান করে নেই। আমির সাহেব বলল, তুমি শাসন করার কে? আমি ওদের শিক্ষক, গুরুজন। ওরা ভুল পথে গেলে ওদেরকে সঠিক পথ দেখানোর দায়িত্ব আমাদের। ওরা কোথাও বেয়াদবি করলে প্রথমে সামনে চলে আসবে কোন স্কুল, কোন কলেজ বা কোন ভার্সিটিতে পড়ে সেখানকার স্যারেরা কি সঠিক শিক্ষা দিতে পারেনি, নাকি স্যাররা অশিক্ষিত হয়ে এগুলোকে অশিক্ষিত বানিয়েছে। পরিশেষে আসবে ফ্যামিলি বা বংশ, কোন বংশ বা কোন ফ্যামিলির ছেলে মেয়ে। আজমল সাহেব উঠে দাঁড়িয়ে, এই শোনো, এত জ্ঞান দিতে আসবে না। এরপর থেকে ওদের কাউকে যদি অপমান, বকা বা মারো তাহলে তোমার জায়গাটা থাকবে না। স্যার, আপনি কি ওদের বিষয়ে না জেনে আমাকে ওদের দায়িত্ব থেকে বঞ্চিত করছেন? আমির সাহেব বলল, তা আমরা বুঝে নেব, তোমাকে দায়িত্ব নিতে হবে না। কখন বুঝবেন? যখন বড় কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে তখন। এমনিতে গতকাল একটা ছেলে জার্গের শিকার করে আত্মহত্যা করে ফেলেছে। যদি ছেলেটা মরে যেত তখন কি হতো ওদের? আমির সাহেব উঠে দাঁড়িয়ে, আমরা বুঝে নিতাম ওদের এখন এনজয়ের সময়। ওদের মাঝখানে যে বাধা হয়ে দাঁড়াবে তার অবস্থা খারাপ হবে। তোমাকে এবারের মতো বলে যাচ্ছি, পরের বার বলবো না, কাজে দেখাবো। মেহেদি চুপ হয়ে যায়। আজমল সাহেব আর আমির সাহেব চলে গেল। মেহেদি প্রিন্সিপালের দিকে তাকিয়ে, স্যার আপনিও। হামিদ উঠে দাঁড়িয়ে মেহেদির পাশে এসে, আমরা হাত পা সব দিকে কি শিকল দিয়ে বাঁধা? বর্তমান যার যত ক্ষমতা তার তত তাণ্ডব বেশি। আমার কিছু করার নেই, তুমি কিছু মনে করো না। ওদের হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য ধমক দিয়েছি। ঠিক আছে স্যার, আমি বুঝতে পেরেছি। মেহেদি প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে চলে গেল। হ্যাপি থানায় এসে দেখলো সবাইকে জেলে ভরে রাখছে একসাথে। রাফি হ্যাপিকে দেখে, তুই এসছিস, তাড়াতাড়ি বের কর আমাকে, তারপর ওই পুলিশ ম্যাডামকে বুঝিয়ে দেবো আমাকে ধরে আনার ফল। হ্যাপি হাতের ইশারায় রাফিকে চুপ করতে বলল। রাফি চুপ হয়ে গেল। হ্যাপি দারোগাকে বলল, ওদের ছেড়ে দেন। সরি ম্যাডাম, ম্যাডাম না অনুমতি দিলে আমরা ছাড়তে পারবো না। কোথায় আপনার ম্যাডাম? ডাকুন। বড় স্যার জরুরি মিটিং ডেকেছে, সেখানে গেছে, চলে আসবে কিছুক্ষণের ভেতর।
আপনি তাহলে আমার কথাই ছাড়বেন না? সরি ম্যাডাম, তাহলে আমার চাকরি হারাবো। আপনি বসেন, কফি বানিয়ে দিচ্ছি। হ্যাপি বিরক্ত হয়ে গেল। হঠাৎ করে পেপারের দিকে চোখ পড়ল হ্যাপির। প্রথম পৃষ্ঠায় বড় অক্ষরে লেখা টাইগার। হ্যাপি পেপারসটা হাতে নিয়ে দেখতে থাকলো। বড় স্যারের মিটিংয়ে সব ধরনের অফিসার জয়েন হয়েছে। বড় গোল টেবিলে সবাই বসা। বড় স্যার একটা নিউজ চালিয়ে দেখলো সবাইকে। নিউজটা অফ করে কি বলছে শুনতে পেয়েছো তোমরা? প্রশাসন নাকি কিছুই করতে পারছে না, সব টাইগার করে যাচ্ছে। আমাদের নাম পুরো ডুবিয়ে দিয়েছে। এই টাইগারকে খুঁজে বের করো। রেজাল্ট বলল, স্যার আমরা তদন্ত শুরু করে দিয়েছি। তদন্ত শুরু করলে হবে না, আমার টাইগারকে চাই। হাফিজ বলল, স্যার এই টাইগারের বিষয়ে কেউ কোনো কিছু বলতে পারে না, না কখনো দেখেছে টাইগারকে, কিভাবে খুঁজবো? অঙ্কিতা বলল, আমাদের ওর মতো ছদ্মবেশ নিতে হবে, তাহলে নিশ্চয়ই আমরা টাইগারকে খুঁজে বের করব। বড় স্যার বলল, অঙ্কিতা, তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে, তাই তোমাকে এখানে এনেছি। তুমি টিম গঠন করে কাজ শুরু করে দাও। স্যার আমার ফুল পাওয়ার চাই, আমার কাজে যেন কেউ বাধা না দেয়। ঠিক আছে, আমি তোমাকে ফুল পাওয়ার দেওয়ার ব্যবস্থা করতেছি। ধন্যবাদ স্যার। মিটিং শেষে সবাই বেরিয়ে পড়ল। হ্যাপি নিউজে দেওয়া টাইগারের খবর পড়ে শেষ করলো। হ্যাপির মনে প্রশ্ন জেগে উঠল, কে এই টাইগার? এত পাওয়ার ওর, সব আন্ডারগ্রাউন্ডের মাস্তানদের এভাবে শেষ করে দিচ্ছে, ডাকাতদেরও শেষ করে ফেলেছে। সত্যি খুব ভাবনার বিষয় তো। থানায় এসে সবার ফ্যামিলির লোক এসে হাজির হয়েছে। হ্যাপি দারোগাকে বলল, এনারা সবাই কারা? যাদের নিয়ে আসা হয়েছে তাদের ফ্যামিলির লোকজন। ম্যাডাম ফোন করে আসতে বলেছে। কিছুক্ষণ পর থানার সামনে গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নেমে থানার ভিতরে ঢুকে রাফির বাবা বলতে লাগলো, কার এত বড় সাহস আমার ছেলেকে ধরে নিয়ে এসেছে? সে কি আমার পরিচয় জানে না? দারোগা উঠে দাঁড়িয়ে, স্যার উত্তেজিত হবেন না, বসেন। কে এনেছে কে? নতুন অফিসার। কোথায় সেই অফিসার? রাফির বাবা হ্যাপিকে দেখে, মামনি তুমি এখানে থাকতে আমার আশা লাগলো কেন? তুমি বলনি ওদের? আঙ্কেল বলেছি, কিন্তু ওদের ম্যাডামের অনুমতি ছাড়া ছাড়বে না। কে ওদের ম্যাডাম? পিছন থেকে দরজায় দাঁড়িয়ে অঙ্কিতা যেখানে যায় সেখানে পুরো অনাহার ফেলে দেয়। রাফির বাবা হ্যাপি সবাই তাকিয়ে পড়ে অঙ্কিতার দিকে। অঙ্কিতা এসে চেয়ারে বসে। অঙ্কিতা আকবরকে ডাক দিয়ে, সবাই এসেছে? হ্যাঁ ম্যাডাম এসেছে। সবাইকে ভেতরে আসতে বলো। রাফির বাবা বলল, এই তুমি আমাকে চেনো? আমি এখানে থাকতে তুমি অন্যদিকে কথা বলছো, তোমার সাহস তো কম না? চেনো আমাকে? আপনাকে চেনার মতো সময় আমার কাছে নেই। রাফির বাবা রেগে যায়। রাফির বাবা বলল, আমার ছেলেকে ছেড়ে দাও। কে আপনার ছেলে? রাফি। বসেন, আপনি কথা বলেই ছেড়ে দিব। এই তোমাকে আমি কি বলছি বুঝতে পারছো না? আমার সময়ের মূল্য অনেক। অঙ্কিতা উঠে দাঁড়িয়ে চিল্লিয়ে, আপনাকে বসতে বলেছি, বসুন, আর না হয় চলে যান। আপনার ছেলেকে আমি ছাড়বো না, যা পারেন করেন। রাফির বাবা পুরো রেগে যায়। হ্যাপি রাফির বাবার কানে কানে বলল, আঙ্কেল উত্তেজিত হওয়া যাবে না, ওকে ওর মতো করে বোঝাতে হবে। রাফির বাবা বসলো। আকবর সবাইকে ভিতরে নিয়ে আসলো। অঙ্কিতা বলল, কেমন মা বাবা আপনারা, যে ছেলে মেয়েদের বিষয়ে খোঁজ খবর নেন না? কখন কি করে না করে কোনো খোঁজ খবরই নেন না। ছেলে মেয়েগুলোকে এভাবে অন্ধকারের পথে ঠেলে দেওয়ার কোনো প্রয়োজন ছিল কি আপনাদের? একজন বলল, মাদক সেবন করে। এখনই যদি এইসব করে, সামনে তো আরও দিন পড়ে আছে, ভবিষ্যতে তো মাস্তান হবে। মাদক সেবন করতে না পেরে খুন করবে। সবাই অবাক হয়ে গেল। অঙ্কিতা বলল, এখন সময় থাকতে শুধরে দেন, না হলে পরের বার আমি কাউকেই ছাড়ব না। প্রথমবারের মতো সবাইকে ওয়ার্নিং দিয়ে দিলাম। থানার সামনে কমিশনারের গাড়ি এসে থামলো। কমিশনার ভিতরে ঢুকতে অঙ্কিতা দাঁড়িয়ে স্যালুট দিল। কমিশনার একটু রেগে যেয়ে, নতুন আসতে না আসতে ঝামেলা পাকিয়ে ফেলেছ। সরি স্যার, বুঝতে পারিনি। তুমি ওনাকে চেনো? ওনার ছেলেকে কেন ধরে নিয়ে এসেছো? স্যার মাদক সেবন করতেছিল, তখনই ধরেছি। তুমি চেনো তাকে? তুমি তার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছ।
সরি স্যার, আমি খারাপ ব্যবহার করিনি। বসিয়ে রেখেছো কেন? সে বলার সাথে সাথে তোমার ছেড়ে দেওয়া উচিত ছিল। সরি স্যার, আইন সবার জন্য সমান। সে যাই হোক না কেন, আইন তাকে মানতে হবে। তুমি কি আমাকে আইন শেখাচ্ছ? না স্যার। এরপর থেকে তাদের চিনে রাখো, তার ছেলেকে আর ধরবে না। সরি স্যার, আপনার এই কথা আমি মানতে পারলাম না। যেই অন্যায় করুক না কেন, আইনের চোখে সবাই সমান। আমি ধরবো। তোমার সাহস তো কম না। সেন্ট্রি, সবাইকে ছেড়ে দাও আর চার্জশিট বানাও। আজ থেকে রেড চলবে সব জায়গায়, সবাইকে ধরতে হবে। অঙ্কিতা কথাটা বলেই চলে গেল। রাফির বাবা কমিশনারকে বলল, তুমি কেমন কমিশনার যে তোমাকে ও ছাড়লো না? ওর ব্যবস্থা আমি করছি, আপনি চিন্তা করবেন না। রাফি সহ সবাইকে ছেড়ে দিল, যে যার ফ্যামিলির লোকের সাথে চলে গেল। রাফি ওর বাবাকে বলল, এই অপমান সহ্য করার না। তোমাকে অপমান করলো ওর এত বড় সাহস। অপমানের সব হিসাব আমি নিব, চিন্তা করিস না। বদলা না নেওয়া পর্যন্ত আমার চোখে ঘুম আসবে না। হ্যাপি, রাফি আর রাফির বাবা চলে গেল। কমিশনার বড় অফিসারকে ফোন দিল। বড় অফিসার ফোন ধরতেই, কেমন অফিসার পাঠিয়েছো? আমাকে মূল্যায়ন করে না, সবার সামনে অপমান করে। ওকে ট্রান্সফার করার ব্যবস্থা করো। আমি কোনো কিছু শুনতে চাই না। ও আমার কাছে এসে মাপ চাইবে, না হলে তুমি কিছু করতে না পারলে আমি করব। কমিশনার কথাটা বলে কেটে দিল ফোনটা। রাত 8টা। ক্লাবের ভিতর শ্রাবণী, আয়ান, মালিহা সবাই আড্ডা দিচ্ছিল। তখন সাইমন এসে, কি হয়েছে জানিস? কি? রাফি তো বড় গলায় ভালোই ফাপড় দিচ্ছিল। পুলিশ ওকে ধরে নিয়ে গেছে। ওর ফাপড় সব শেষ। ওর বাবাও অপমান হয়েছে। কে রে এই পুলিশ, যে এত বড় সাহস? অনিকিতা অফিসার টাইগারকে ধরার জন্য এখানে পাঠিয়েছে। মালিহা অবাক হয়ে, কে এই টাইগার রে? তুই থাকিস কোথায়? টাইগারের নাম এখন সারা বিশ্বে ফুটে উঠেছে। পত্রিকা খুললেই টাইগারের প্রথম খবর পৃষ্ঠায়। মালিহা সবাই অবাক হয়ে গেল। রাত 12টা। পুলিশের গাড়ি আবাসিক হোটেলের সামনে এসে দাঁড়ালো। আবাসিক হোটেলের ভিতর খবর চলে গেল পুলিশ এসেছে। সবাই যে যার অবস্থান নিতে লাগতো। অঙ্কিতা গাড়ি থেকে নেমে, কেউ যেন পালিয়ে যেতে না পারে। আকবর, তুমি এসো আমার পিছনে। ওকে ম্যাডাম। অঙ্কিতা রিসেপশনে ঢুকতেই ম্যানেজার বলল, আরে ম্যাডাম, আমার হোটেলে রুম লাগবে নাকি? রুম লাগবে না, তবে রুমে যে 2 নম্বরই কাজ করছে তাদেরকে লাগবে। রুমের ভেতর 2 নম্বরই কাজ? আমার হোটেলে এসব চলে না ম্যাডাম। আমাদের কাছে ইনফর্ম আছে। স্যার ভুল ইনফর্ম পেয়েছেন। আমার হোটেলে শুধুই গেস্ট আছে। ও আচ্ছা, তাহলে রুমগুলো যে দেখতে হয়। আরে ম্যাডাম, আসেন চা পানি খেয়ে যান। কষ্ট করে রুম দেখবেন? চা পানি খেতে আসিনি এখানে, ডিউটি পালন করতে এসেছি। অঙ্কিতা কথাটা বলেই দোতলায় উঠে গেল। ম্যানেজার পিছন থেকে, ম্যাডাম, এটা কার হোটেল আপনি জানেন না? ভালোই ভালোই চা নাস্তা করে যান, খুশি করে দিব। আকবর, এটার হাতে হ্যান্ডকাপ পরিয়ে নাও আর মুখে টেপ মারো। আর এটা যারই হোটেল হোক না কেন, তাকে দেখার টাইম নেই। আকবর অঙ্কিতার কথা মতো ম্যানেজারের হাতে হাত করা পরিয়ে মুখে কস্টেপ লাগিয়ে দিল। অঙ্কিতা একে একে সব রুম নক করল। কেউ কেউ খুলল আর কেউ কেউ খুলল না। যারা খুলছিল তাদের সব কিছু ঠিক ছিল। যারা খুলেনি সেই রুমগুলো অঙ্কিতা চিহ্ন লাগিয়ে দিল। অঙ্কিতা ইশারা করল। আকবর সোর্সদের ইশারা করল। অঙ্কিতা ম্যানেজারের মুখ খুলে দিয়ে, তুই বলবি পুলিশ চলে গেছে, যে যার মতো করে বের হয়ে যাও। আমি বলবো না। অঙ্কিতা ম্যানেজারের পায়ে পাড়া মেরে, মরতে না চাইলে বল, আর যদি না বলিস তাহলে মিডিয়া এনে নিউজ করিয়ে সিল করিয়ে দিব পুরো। ম্যানেজার ভয় পেয়ে যায়। ম্যানেজার অঙ্কিতার কথা মতো কথাগুলো বলতেই সবাই রুমের দরজা খুলে দৌড়ে পালাতে গেল। নিচে যেয়ে পুলিশের হাতে ধরা পড়ল সবাই। রুমের ভেতর যা পাওয়া গেছে অঙ্কিতা সব সংগ্রহ করে নিয়ে ম্যানেজার সহ সবাইকে গাড়িতে উঠিয়ে চলে গেল। পরের দিন সকালে নিউজ হয়ে গেল পুরো। অঙ্কিতার নামে প্রশংসায় মিডিয়ার লোকজন। রাফি কলেজে আসতেই সবার মুখে একটাই কথা, আমাকে ধরলেই তার চাকরি হারাবে। কই কিছু তো হলো না। রাফি সবার মুখে এমন কথা শুনে বিরক্ত হয়ে যায়। রাফি চিল্লিয়ে চুপ বলতেই সবাই চুপ হয়ে গেল। রাফি চিল্লিয়ে
চুপ বলতেই সবাই চুপ হয়ে গেল। শ্রাবণী বলে উঠল, লজ্জা লজ্জা, এই লজ্জা কোথায় রাখি? কোন মুখে কলেজে আসলো কে জানে? রাফি শ্রাবণীর দিকে তাকিয়ে পড়ল। শ্রাবণীর পাশে সাইমন দাঁড়ানো। রাফি বলল, সাইমন, তাহলে তুই এসব বলেছিস? তুই তো কত বড় মুখে বলেছিলি, শেষে কিনা অনিকিতা ম্যাডাম তোকে ধরে নিয়ে গেল, তাও আবার মহিলা। শ্রাবণী, আয়ান, মালিহা হেসে উঠল। মালিহা বলল, সব জায়গায় রাজত্ব চলে না, কিছু জায়গায় বিড়াল হতে হয়। মেও মেও। রাফি রেগে যায়। সাইমন, তোকে আমি দেখে নিব। রাফি কথাটা বলেই চলে গেল। সাইমন বলে উঠল, কি দেখাবি তা আমিও ভালো করেই জানি। সবাই হো হো করে হেসে উঠল। রাফি রাখতে রাখতে কলেজ গেট দিয়ে বের হতে যাবে, তখনই তানজিনা রিফার সামনে দাঁড়িয়ে। এত রাগ মুটিয়ে কোথায় যাচ্ছিস? আমাকে পুরো পরিচয় দিল কলেজের ভেতর। সাইমন শ্রাবণীকে সব বলে দিয়েছে। এখন শ্রাবণী আমাকে... তোকে পচিয়ে দেওয়া মানেই তো আমাদের পচিয়ে দেওয়া, এর সত্য নিতেই হবে। আগে ওই পুলিশ অফিসারের ব্যবস্থা করি, তারপর সাইমন আর শ্রাবণীকে। আমাকে অপমান করা। শান্ত হ। আজ আর কলেজে থাকবো না। চল কোথাও থেকে ঘুরে আসি। রাফি, রিফা, তানজিনা তিনজনেই চলে গেল। বড় স্যার অঙ্কিতাকে কল করলো। অঙ্কিতা কল ধরতেই বড় স্যার বলল, কেন স্যার? আমার ডিউটি পালন করছি। তুমি আবাসিক হোটেলে রেড দিতে গেছো কেন? স্যার, এখানে অনেক অন্যায়ের আড্ডাখানা গড়ে উঠেছে। এগুলোকে ভাঙতে না পারলে টাইগারকে ধরতে পারবো না। নিজের বিপদ নিজে ডেকে এনো না। ভুলে যেও না, আমরা বাধা। নিজ ইচ্ছা মতো সব কিছু করতে পারি না। স্যার, আপনি জানেন আমি কেমন। অনেকে প্রশ্রয় দিই না। আমি আমার দায়িত্ব থেকে সরতে চাই না, আর না কোনো অন্যায়কারীকে ছেড়ে দিব, সে যত বড়ই ক্ষমতাবান হোক না কেন। যা করবে ভেবেচিন্তে করবে। আর হ্যাঁ, সাবধানে থাকবে, সবসময় গার্ড সাথে রাখবে। তুমি যেখানে গেছো জায়গাটা সেফ না। ঠিক আছে স্যার, সব কিছু ঠিক করেই তারপর এখান থেকে যাব। বড় স্যার কলটা কেটে দিল। অঙ্কিতা ফোনটা হাতের ভিতর ঘোরাচ্ছে আর মনে মনে ভাবছে, নিশ্চয়ই কেউ স্যারকে বলেছে। বড় কথা ওর থেকে তাকে সাবধান করছে। আমিও দেখতে চাই এদের দৌড় কত দূর। হ্যাপি কলেজে এসে দেখলো সিনথিয়া বাদে আর কেউ নেই। হ্যাপি সিনথিয়াকে জিজ্ঞেস করছে। সিনথিয়া বলল, ওরা সবাই ঘুরতে গেছে। আমাকে জানালো না? রাফিকে কলেজের ভেতরে সবাই মিলে অপমান করেছে। বলিস কি? নিশ্চয়ই গতকালকের কাহিনী নিয়ে শ্রাবণী করেছে এই কাজটা। হ্যাঁ, শ্রাবণীকে এমনভাবে অপমান করব, এই কলেজের ভেতর ঢোকার সাহস পাবে না। হ্যাপি আর সিনথিয়া কথা বলতে লাগলো। সিনথিয়া চোখ গেটের দিকে গেল। একটা ছেলেকে দেখে সিনথিয়া বলল, নতুন মুরগি মনে হচ্ছে। ডাক দে, আজকে আমি আর তুই এটাকে ভালো মতো ডাক দিব। সিনথিয়া ছেলেটাকে ডাক দিল। ছেলেটা এগিয়ে আসতেই সিনথিয়া বলল, নতুন কলেজে? হ্যাঁ। কলেজের রুলস জানা আছে তো? সরি, বুঝতে পারিনি। কলেজে নতুন যেই আসুক না কেন, তাকে একটা কাজ করতে হয়, জানো তো? ঈশান অবাক হয়ে, না। সিনিয়রদের জুতো মুছে দিতে হবে। এটা কেমন নিয়ম আবার? আমি তো কখনো শুনিনি। শুনোনি তো কি হয়েছে? তোমার নামে ওর পায়ের জুতো মুছে দাও। আমি পারবো না। সিনথিয়া ঈশানের কলার ধরে, পারবি না? তাহলে তোকে এর থেকে বড় শাস্তি পেতে হবে। সিনিয়রদের সাথে বেয়াদবির ফল তোকে হাড়ে হাড়ে বোঝাবো। ঈশান ভয় পেয়ে, না না, আমি মুছে দিচ্ছি। কলেজের সবাই চেয়ে হাসাহাসি করছে। ঈশান সবার হাসাহাসি দেখে এবার হ্যাপির দিকে তাকালো। তাকিয়ে হ্যাপিকে দেখে বলল, বাহ, কি সুন্দর দেখতে। কি বললি? আপনি অনেক সুন্দর। তোর সাহস তো কম না। চুপচাপ জামা দিয়ে পা মুছে দে, তা না হলে। দিচ্ছি দিচ্ছি। ঈশান মাটিতে বসে জামার কোনা দিয়ে হ্যাপির পায়ের কাছে নিয়ে বলল, কি সুন্দর পা। বললে তো সারা জীবন মুছিয়ে দিতাম। হ্যাপি কথাটা শুনতে পায়। হ্যাপি ঈশানের কলার ধরে উঠিয়ে, তোর মতলব তো ভালো না, আমার দিকে নজর দিস। তোকে তো। হ্যাপি ঈশানকে চড় মারতে যাবে, তখনই ঈশান হ্যাপির হাত ধরে উল্টো ঘুরিয়ে পিঠটা নিজের বুকের সাথে ঠেকিয়ে, সুন্দরী, এত তেজ কিন্তু ভালো না। তোমাকে আমার ভালো লেগেছে, আমার যে তোমাকেই লাগবে। সিনথিয়া সহ কলেজের সবাই অবাক হয়ে চেয়ে রইল। হ্যাপি বলল, ছাড় আমাকে, তুই অনেক বড় ভুল করলি। ভুল ঠিক আমি পরে বুঝে বুঝে নিব।
তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। আমি তোমার উপর পুরো ফিদা হয়ে গেছি। ঈশান হ্যাপিকে ছেড়ে দিয়ে বিয়েটা তোমাকেই করছি। ঈশানের সাহস দেখে সবাই অবাক হয়ে গেল। ঈশান চলে গেল। হ্যাপি রাগে ফেটে পড়ল। শ্রাবণী থানায় ফুলের তোড়া নিয়ে হাজির হলো। আকবর শ্রাবণীকে দেখে, ম্যাডাম আপনি? আপনাকে বলছি না আমাকে ম্যাডাম বলবেন না, আমি আপনার অনেক ছোট। ম্যাডাম বলে লজ্জা দিবেন না, আমার নাম ধরে রাখবেন। কিন্তু ম্যাডাম। আমি কিন্তু বাবাকে বলে চাকরি থেকে বের করে দিব। আর একবার যদি বলেন। না না, শেষে বউ বাচ্চা নিয়ে রাস্তায় ভিক্ষা করে খেতে হবে। শ্রাবণী আকবরের কথায় হাসলো। আকবর বলল, হঠাৎ ফুল নিয়ে থানায়? অঙ্কিতা ম্যাডামকে শুভেচ্ছা জানাতে এসেছি। ম্যাডাম ভেতরে আছে, চলেন। আকবর শ্রাবণীকে নিয়ে গেল। আকবর দরজার কাছে দাঁড়িয়ে, ম্যাডাম আসবো? হ্যাঁ আসুন। আকবরের সাথে শ্রাবণী ঢুকে পড়ল। শ্রাবণী ফুলটা টেবিলের উপর রেখে, আপনাকেই থানায় স্বাগতম। আর এই ফুলের তোড়া, গতকালকে যে কাজটা করেছেন তার জন্য আপনি প্রশংসনীয়। আপনার মতো অফিসারের প্রয়োজন সবখানে। ধন্যবাদ, কিন্তু অন্য একদিন এসে চা কফি খেতে খেতে গল্প করব। আজ একটু তাড়া আছে, যেতে হবে। শ্রাবণী চলে গেল। অঙ্কিতা অবাক হয়ে চেয়ে আছে আর বলল, মেয়েটা খুবই আজব তো। হ্যাঁ ম্যাডাম, অনেক আজবই। কে মেয়েটা? শ্রাবণী, আমির সাহেবের মেয়ে। ও, মেয়েটা অনেক ভালো দেখি। ম্যাডাম ভালো বলবেন না? মানে ভালো না হলে তো ফুল নিয়ে আমাকে শুভেচ্ছা জানাতে আসতো না। আপনি যে কলেজে ঘাট থেকে রাফিকে ধরে এনেছিলেন, হ্যাপিকে বসিয়ে রেখেছিলেন তার জন্য। এই হ্যাপিটা কি? শ্রাবণের চিরশত্রুর একে অপরের শত্রু। কেউ কারো ভালো দেখতে পায় না, আবার কারো খারাপ কিছু শুনলে পার্টি করে, হাসাহাসি করে। হ্যাঁ বুঝেছি। আকবর কথা বলেই চলে গেল। শ্রাবণী দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছে। হঠাৎ করে শ্রাবণীর গাড়ির সামনে এক পথচারী এসে পড়ল। শ্রাবণী ব্রেক করলো, না হলে তো এতক্ষণে উপরেই চলে যেত। শ্রাবণী গাড়ি থেকে নেমে, ছোট লোকের বাচ্চা, দামি গাড়ি দেখলেই তার সামনে মরতে চলে আসতে হয়, যাতে তোর পরিবার টাকা হাতিয়ে নেয়। তোর তো এখন কিছু করার ক্ষমতা নেই। কতদিন ধরেই চলছে এইসব ব্যবসা? পথচারী বৃদ্ধ লোকটা শ্রাবণীর দিকে চেয়ে আছে। শ্রাবণী বলল, সব গাড়ির সামনে থেকে, ব্যস্ততার ভেতর আপদ এসে পড়ে। একজন বৃদ্ধাকে সরিয়ে নিল। শ্রাবণী গাড়ির কাছে যেয়ে পার্টস থেকে টাকা বের করে নিয়ে বৃদ্ধ লোকটার পকেটে দিয়ে গাড়িতে উঠেই চলে গেল। সবাই শ্রাবণীর এমন ব্যবহারে অবাক। বেশি কথা বলে গেল আর টাকাও দিয়ে গেল। কলেজ গেটের সামনে হকি নিয়ে দাঁড়িয়ে আছে হ্যাপির গ্যাং। ঈশানকে আজ এমন শিক্ষা দিবে যাতে কেউ আর হ্যাপির দিকে তাকিয়ে কথা না বলতে পারে। মেহেদি স্যার ওদের তাড়ানো দেখে বুঝতে পেরেছে কোনো একটা ঝামেলা পেকেছে। মেহেদি স্যার ওদের দেখেও না দেখার ভান করেই চলে গেল। ওদের সে কিছুই বলতে পারবে না। ঈশান হেঁটে আসছে। হ্যাপি একজনকে ইশারা করতে একজন যেয়ে ঈশানের কলা ধরে টানতে টানতে নিয়ে আসলো। ঈশান অবাক হয়ে চেয়ে আছে। ঈশানকে এনে হ্যাপির সামনে দাঁড় করালো। হ্যাপি বলল, তোকে চাইলে ক্লাস থেকে তুলে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি তা করি না কখনো। স্যারদের সম্মান করি, এই জন্য তুই এতক্ষণ সুস্থ শরীরে ছিলি। আমার সাথে বেয়াদবি করার ফল তুই বুঝবি। আমাকে টাচ করেছিস। ঈশান হ্যাপির গ্যাং দেখে ঘাবড়েছে। আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দেন। তোকে ছাড়লে আমার সম্মান কমে যাবে। আজ তোর এমন অবস্থা করব, হাড়ে হাড়ে টের পাবি। হ্যাপি হকি উঠিয়ে মারতে যাবে, তখনই ঈশান বলল, পিছে দেখুন। হ্যাপি আর ওর গ্যাং পিছে ফিরতেই ঈশান দৌড় দিল। ঈশানের পিছে ছুটল হ্যাপি আর ওর গ্যাং। ঈশান দৌড়চ্ছে আর চিল্লিয়ে বলছে, তোমরা যতই গ্যাং নিয়ে আমাকে ভয় দেখাও না কেন, তারপরও বলবো আমি তোমার রূপে মগ্ন হয়ে গেছি। আমি তোমাকে ভালোবাসি। তোর সাহস থাকলে দাঁড়া, তারপর তোকে বোঝাবো ভালোবাসার মানে। ঈশান বাসের পিছনে উঠে পড়ল। হ্যাপি দাঁড়িয়ে পড়ল। ঈশান হাত দিয়ে ফ্লাইং কিস দেখালো। হ্যাপি আরও রেগে গেল। হ্যাপি বলল, তোকে আমি দেখে নিব এই হ্যাপির সাথে মজা নেওয়া, তাই না? হ্যাপি চলে গেল। শ্রাবণী আস্তে আস্তে লেট হয়ে গেল। সবাই সে কখন থেকে বসে আছে।
শ্রাবণী বাসায় আসতেই শ্রাবণীর মা রেহানা বেগম বলল, এত লেট করলি কেন? সরি মাম্মা, রাস্তায় কই থেকে একজন গাড়ির সামনে উড়ে এসে পড়ছিল। কোনো কিছু হয়নি তো? না, ব্রেক কষে ফেলেছিলাম, বেঁচে গেছে। না হলে তো বাবার কতগুলো টাকার দণ্ডি হতো। ভালো হয়েছে, সবাই ওয়েট করছে তোর জন্য, আয়। শ্রাবণী ড্রয়িং রুমে যেতেই আবুল সাহেব বলল, ভাইজান, ওকে দিয়ে কোনো কিছুই হবে না, ওর উপর ভরসা করো না। কি রে মা, তুই পারবি না? হয়েছে না হয় একটু লেট, কেন লেট হলো তা না জিজ্ঞেস করে এ হবে না সে হবে না তা হবে না কেন? আমার তো কোনো বিপদ হতে পারতো। হ্যাঁ ঠিকই তো বলেছে, তোমরা শুধু শুধু আমার মেয়েটাকে দোষারোপ করো। এখন যদি টাইম মেনটেন না করতে পারে কখন করবে? শ্রাবণী রেগে যে, মাত্র কি বললাম আমি, সব গুলিয়ে ফেলেছি। দূর ছাই, আমি কিছু করতে পারবো না। শ্রাবণী কথাটা বলেই চলে গেল। আমির সাহেব বলল, শুধু শুধু মেয়েটাকে না ডাকালে পারতেন। ওরে তো আমার রাগাতে ভালোই লাগে, পুরোই যেন আমাদের মায়ের কপি, কিছু বললেই রাগে ফুঁসে ওঠে। আমির সাহেব আর রেহানা বেগম সবাই হাসাহাসি করছে। আকবর ফোন পেয়ে ছুটে গেল হসপিটালে। হসপিটালে যে ওয়ার্ড বয় আকবরকে নিয়ে বেডে নিয়ে। স্যার, এই যে উনি। আকবর লোকটার কাছে যেয়ে, কি সমস্যা হয়েছে আপনার? আমার মোটরসাইকেল আর নগদ টাকা সব ছিনতাই করে নিয়ে গেছে। কখন ঘটেছে এই ঘটনা? গতকাল আমার বাইক থামাতেই আমাকে সাথে সাথে বেহুশ করে ফেলে, তারপর হুঁশ ফিরলেই আমি এখানে। প্লিজ স্যার, আমার শেষ সম্বল, কিছু একটা করেন, না হলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নেই। ঠিক আছে, আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি, নিশ্চিন্তে থাকুন। আপনি কি কাউকে চেনেন? না স্যার। আচ্ছা, সুস্থ হলে থানায় এসেন, দেখি কতদূর কি করতে পারি। আকবর লোকটার সাথে কথা বলে অঙ্কিতা ম্যাডামকে কল দিল। কল দিয়ে সব কিছু জানিয়ে দিল। হ্যাপি মাথায় পানি ঢালছে আর রাগে ফুঁসতেছে, বিড়বিড় করে বলছে, ঈশানের বাচ্চা, তোরে একবার পাই তারপর দেখ কি করি তোকে। তোর অবস্থা এমন করব তুই নিজেও জানবি না। রাফি, রিফা, তানজিনা হ্যাপির সামনেই দাঁড়িয়ে আছে। তোর সাথে এমন ঘটনা ঘটে গেল, আমাকে জানালি না কেন? যেখানে মরতে গিয়েছিলি সেখানে যা, এখন আসছিস কেন? হুম, তুই ভুল বুঝছিস না। কে ছেলেটা? চুপ থাক তুই। শ্রাবণী কি কিছু জানতে পেরেছে? তুই পরে আসিস শ্রাবণীকে নিয়ে, এখানে কি আমার মাথা গরম করতে এসেছিস? সিনথিয়া ইশারা করে সবাইকে চুপ করতে বলে। এর ভিতর আজমল সাহেব এসে, কি হয়েছে রে মা? কিচ্ছু না। মাথায় এভাবে পানি ঢালছিস কেন? কোনো সমস্যা? ওকে তো আমি। কাকে কি করেছে তোর সাথে আমাকে বল, আমি উঠিয়ে নিয়ে আসি আমার লোক দিয়ে। তোমাকে এর ভেতরে আসতে হবে না, আমার সমস্যা আমি বুঝে নিব। ঠিক আছে, তুই যা, ভালো বুঝিস তাই কর। আজমল সাহেব চলে গেল। হ্যাপি বলল, যার দিতে যে আমি নিজেই যার হয়ে গেলাম, হারামিটাকে পেয়ে নেই আমি একবার। রাত 10টা। আপির আর জয় টং দোকানে বসেই চা খাচ্ছিল। তখন পুলিশের গাড়ি এসে থামল। অঙ্কিতা গাড়ি থেকে নেমে চায়ের দোকানদারকে বলল, বসেন ম্যাডাম, দিচ্ছি। চাওয়ালা ভয় পেয়ে, হ্যাঁ ম্যাডাম বলেন। না 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 ম্যাডাম, আমি কিছু বলতে পারবো না, আমি কিছু বললে আমাকে মেরে ফেলবে। ওর গ্যাংয়ের লোকজন ছদ্মবেশে থাকে, কে কি করে না করে সব জেনে যায়। অঙ্কিতার নজর গেল আবির আর জয়ের দিকে। রেজাউলকে ইশারা করলো। রেজাউল এসে আবির আর জয়কে বলল, এই তোমরা কারা? আমি জয়, পড়াশোনা করি, মেসেই থাকি। আবির তোতলিয়ে বলতে যাবে তখন জয় ওকে থামিয়ে দিয়ে, ও তোতলা আমার রুমমেট, এই কলেজেই পড়ি, আমি ওর সিনিয়র। আবির মাথা নাড়াই। রেজাউল বলল, এদিকে আয়। আবির আর জয় উঠে রেজাউলের সাথে গাড়ির কাছে গেল। রেজাউল বলল, গাড়িতে ওঠ। স্যার, আমরা কি করেছি? তোর গ্যাংয়ের লোক। আমরা আবার কোন গ্যাংয়ের লোক হলাম? কি বলছে? রেজাউল ধমক দিয়ে দুজনকে গাড়িতে উঠালো। অঙ্কিতা চাওয়ালার মাথায় পিস্তল ঠেকাতেই চাওয়ালা বলল, ম্যাডাম কি করছেন? আমার ভয় লাগছে। তাহলে সোজাভাবে বল, না হলে উপরে চলে যা। আমি কিছু জানি না, আমাকে কেন ভয় দেখাচ্ছেন? বাইরে বেরিয়ে আয়। চাওয়ালা বাইরে বেরিয়ে আসলো। আকবর চায়ের দোকানে ঢুকে
সব কিছু দেখল। দোকান থেকে দেশীয় অস্ত্র বের করে। ম্যাডাম, শালা তো বেশি চালাক। ওর চালাকি বের করব। আমাকে ভাষণ হচ্ছে, আমি কিচ্ছু জানি না। থানায় চল, গরম থিম থেরাপি দিলে সুসুর করে বেরিয়ে আসবে সব কথা। চাওয়ালা পালানোর জন্য দৌড় দিতে যাবে, তখন রেজাউল চাওয়ালাকে ধরে কয়েকটা চড় মেরে। পুলিশকে আর বোকা ভাবলে হবে না, পুলিশ বদলে গেছে, তোদের জম চলে আসছে, বাঁচবে কি করে তাই ভাব। রেজাউল হাত কড়া পরিয়ে নিয়ে গাড়িতে উঠালো। অঙ্কিতা চাওয়ালার দোকানের ভিতরে ঢুকে। আর কিছু পেলে? ম্যাডাম, এখানে তো মাদকের কারখানা, হিরোইন আফিম এই ভরপুর। এতদিন ধরে রাত বিরাত চা বিক্রির নামে এইসব করে আসছে। সব নিয়ে চলো, এদের মূল হোতাকে খুঁজে বের করতে হবে। আকবর সব কিছু একটা ব্যাগে ভরে নিল, সাথে লোকগুলো দিয়ে ভালোভাবে তল্লাশি করালো। দেশীয় অস্ত্র পেল অনেকগুলো। সব কিছু নিয়ে গাড়িতে উঠালো। অঙ্কিতা, জয় আর আবিরের সামনে দাঁড়িয়ে। মাদক নিতে এসেছিলি? তোদের সাথে আরো কে কে আছে? আবির তোতলিয়ে। আমরা মাদক নিতে আসিনি। জয় আবিরকে ধমক দিয়ে। তুই তোতলা, চুপ থাক, আমি বলছি। ম্যাডাম, আমরা এসব কিছুই জানি না, আর না আমরা এসব খাই। তাহলে এই চায়ের দোকানে এই রাতে কেন? এসে তো দেখছিলেন, চা খাচ্ছিলাম, মাদক কখন নিব? অঙ্কিতা আকবরকে ইশারা করতেই আকবর ওদের দুইজনকে চেক করতে লাগলো। জয়ের পকেটে মাত্র 15 টাকা, আর আবিরের পকেট থেকে 12 টাকা পাই। টাকাগুলো দেখে রেজাউল বলল, এই টাকা দিয়ে আসছে মাদক খেতে? আচ্ছা তোমরা যাও, যদি কোনো ঝামেলা পাকাও তাহলে সোজা হাজতে ভরে দিব, সাথে খাপ ফ্রি। ঠিক আছে ম্যাডাম। অঙ্কিতা গাড়িতে উঠে গেল। জয় আর আবির যেতে লাগলো। আবির তোতলিয়ে, আমি আর রাতে চা খেতে আসবো না। তুই তো সেই লেভেলের ভীতু। না 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 না, পুলিশ ধরবে। তোকে আসতে হবে না, আর তোর সাথে আমি আর কোথাও যাব না। ঠিক করেই কথা বলতে পারিস না। আবির আর কিছু বলে না, চলে গেল। লিমন দৌড়তে দৌড়তে গুদাম ঘরের ভিতরে ঢুকে। মেধা, মামাকে পুলিশ ধরে নিয়ে গেছে। মেধা পিস্তল উঠিয়ে। মামার খবর কিভাবে জানলো? ইনফার মাধ্যমে নতুন অফিসার এসে ঝামেলা পাকাচ্ছে অনেক, তোকে ধরতে এসেছিল। মেধা জোরে হেসে ওঠে। এই মেধাকে ধরা এত সহজ না। মেধাকে ধরতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে। এই অফিসার অনেক ডেঞ্জারাস। এই তোর সব বের হ, দেখি কার কলিজ আছে মামাকে আটকে রাখার। মেধার লোকজন বন্দুক হাতে নিয়ে বেরিয়ে আসলো। মেধা সবাইকে নিয়েই রওনা হলো। থানার সামনে এসে গাড়ি থামলো। চাওয়ালাকে গাড়ি থেকে নামালো। অঙ্কিতা বলল, ওকে হাজতে রাখো, কাল সকালে ওকে দেখে নিব। এখন বাসায় যাচ্ছি, রেস্ট করব, অনেক ধকল গেছে। ঠিক আছে ম্যাডাম। অঙ্কিতা চলে গেল গাড়িতে। রেজাউল বলল, আমি ওই থানায় যাচ্ছি, কাজ আছে, তুমি ওকে থানায় রেখে বাসে চলে যাবে, রেস্ট নাও, ভোরে চলে আসবে। ওকে স্যার। রেজাউল চলে গেল। আকবর চাওয়ালাকে নিয়ে জেলের ভিতর রেখে ডিউটিরত পুলিশদের উপর দায়িত্ব দিয়ে চলে গেল। রাত 3টা। মেধা লোকজন নিয়ে থানার সামনে চলে আসলো। লিমন বলল, গেটে তালা মারা। এই গেটটা খোল, আর তুই প্ল্যান বি মতো কাজ কর। ঠিক আছে। একজন যেয়ে তালা খুলল। আরেকটা মেয়ে থানার ভিতর ঢুকে গেল। কর্মরত পুলিশ সবাই ঝিমোচ্ছে। মেয়েটার সুযোগ বুঝে স্প্রে করে দিল। স্প্রের ঘ্রাণে সবাই ঘুমিয়ে পড়ে। মেধা থানার ভিতর ঢুকে, কার ক্ষমতা আছে মামাকে আটকে রাখার? ভাগ্নি, এসেছিস তুই? তোমার খবর পেয়ে না এসে পারি? কে ধরে নিয়ে এসেছে বলো, এক্ষুনি ওকে শেষ করে দিয়ে যাব। চলে গেছে ওরা, এখানে নেই। বেঁচে গেল ওরা। জেলের তালা ভেঙে চাওয়ালাকে বের করে নিয়ে চলে গেল। ভোরে অঙ্কিতা থানায় এসে পুরো হয়ে গেল। থানার ভিতর তাড়াহুড়ো করে ঢুকে দেখল সবাই লুটিয়ে পড়ে আছে। জেলের তালা ভাঙা, চাওয়ালা নেই। অঙ্কিতা আকবর আর রেজাউলকে খবর দিল। রেজাউল আর আকবর এসে দেখলো সবাই লুটিয়ে পড়ে আছে। অঙ্কিতার রেগে, কি করছিলেন কি আপনারা যে আসামি নিজে চলে গেল? ম্যাডাম, আমি পাশের থানায় জরুরি কাজের জন্য গেছিলাম। ম্যাডাম, আমার ডিউটি শেষ হয়ে গেছিল, তাই রেস্ট নিতে গিয়েছিলাম। ম্যাডাম, এমনটা হবে আগে জানতে পারলে তো সেন্ট্রাল জেলে পাঠিয়ে দিতাম।
এখন থানার পুরো বদনাম হয়ে যাবে। ম্যাডাম, এদেরকে কি করবেন? এদের নিয়ে বের হলেই মিডিয়ার মুখোমুখি হতে হবে। কি জবাব দিব তখন? ম্যাডাম, মিডিয়া আমি ম্যানেজ করে নিব, আপনি অ্যাম্বুলেন্স খবর দেন। অঙ্কিতা অ্যাম্বুলেন্সে ফোন করে আসতে বলে দিল। মিডিয়ার লোকজনও এসে হাজির হয়ে গেছে শোনা মাত্রই। অ্যাম্বুলেন্স আসতেই সবাইকে স্ট্রেচারে করে নিয়ে গাড়িতে উঠিয়ে চলে গেল। আকবর সামনে যেতেই মিডিয়ার লোকজন ঘিরে ধরে। স্যার কি হয়েছে? আসলে গতকাল রাতে রাস্তার পাশ থেকে একটা ব্যাগ উদ্ধার করেছিলাম, তার ভেতরে স্প্রে ছিল। ভুলক্রমে আমাদের ডিপার্টমেন্টের একজন মশার স্প্রে ভেবে সব জায়গায় স্প্রে করতেছিল, তারপর সবাই ঘুমের দেশে তলিয়ে গেছে। সোহেল বলল, স্যার এমন বেখালি থাকলে তো আপনাদেরই সমস্যা। জেলের ভেতর থেকে তো আসামি পালাতে সহজ হবে। সেই সুযোগ নিশ্চয় নেই, আমাদের সিকিউরিটি অনেক শক্ত। আকবর সাংবাদিকদের ম্যানেজ করে নিল। সাংবাদিকরা তাদের নিউজের প্রথম হেডলাইন দিয়েছে, মশার স্প্রে ভেবে ঘুমের স্প্রে দেওয়ার ফলে ডিউটিরত সব পুলিশ ঘুমের দেশে হারিয়ে গেছে। এখন সবাই হসপিটালে। মিডিয়ার লোক চলে গেল। এমন হেডলাইন দেখে সবাই হাসছে। পুলিশেরও তাহলে এমন ভুল হয়। অঙ্কিতা এসে আকবরকে বলল, কত সুন্দর করে ম্যানেজ করেছেন, তা না হলে পুরো বদনাম হয়ে যেত। বদনামকে সুনাম করার জন্য ওই চাওয়ালাকে ধরতে হবে, তারপর ওকে বোঝাবো পুলিশের সাথে টেক্কা নেওয়া। ওকে এখন কোথায় খুঁজবো? আকবর, রেজল, অঙ্কিতা ভাবতে লাগলো। সকাল 10টা। শ্রাবণী, আমির সাহেব আর রেহানা বেগমকে এগিয়ে দেওয়ার জন্য এয়ারপোর্টে আসলো। আমির সাহেব বলল, তোর ছোট্ট আপু আছে, কোনো ঝামেলা বা সমস্যা হলে তোর ছোট্ট আপুকে বলিস, বাকিটা আমি এখান থেকে সামলে নেব। মনে হয় না কোনো সমস্যা হবে। আমি কি ঝামেলা করি নাকি? ঝামেলা চলে আসে, কি করব? ঠিক মতো অফিসে যেসব খোঁজ নিস, কিন্তু তোর উপর সব দায়িত্ব থাকলো কিন্তু। হ্যাঁ, যাবানি। আমির সাহেব আর রেহানা বেগমটা টাটা দিয়ে শ্রাবণী কলেজের উদ্দেশ্যে রওনা হলো। হ্যাপি বাইকের উপর বসে সিগারেট ধরিয়েছিল, ভাবতেছিল কখন ঈশানকে পেয়ে তার উচিত শিক্ষা দেবে। হ্যাপির পাশে রাফি, রিফা, তানজিনা, সিনথিয়া দাঁড়িয়ে আছে। ঈশান কলেজে ঢোকার আগেই উকি দিচ্ছে কে কোন অবস্থায় আছে। ঈশান দেখল হ্যাপি মাথা নিচু করেই সিগারেট হাতে নিয়ে ভাবনার ভিতরে আছে। ঈশান কলেজে ঢুকে হ্যাপির হাত থেকে সিগারেটটা কেড়ে নিয়ে, এই সুন্দরী, সিগারেট খেয়ে এত সুন্দর ঠোঁটটাকে কালো কেন করেছো? হ্যাপি অবাক হয়ে যেয়ে পড়ল। ঈশানকে রেখে রাগটা মাথা চড়ে উঠল। বাইক থেকে নেমে ঈশানের কলার ধরে, তুই আজকে কোথায় পালাবি? আমাকে বাজে কথা বলার, তাই না? তোমাকে তো বাজে কথা বলিনি, সত্যি বলছি, আমি তোমার এই সুন্দর রূপ দেখে পাগল হয়ে গেছি। রাফি পিছন থেকে ঈশানের পিঠে ঘুষি মেরে, তোকে পাগল হওয়া ছোটাচ্ছি। কে রে তুই, আমার গায়ে হাত দিলি? কি করবি তুই? হাত দিয়েছে, তোকে তো এর থেকে বেশি মারবো। এই হ্যাপিকে খারাপ ইঙ্গিত দেওয়া, তাই না? সবাই ঈশানের দিকেই তেড়ে গেল। ঈশান হ্যাপিকে উল্টো করে গলায় ছুরি ধরে, আয় কে আসবি আয়, এক পায়ে গলে কেটে দেব। সবাই থেমে গেল। হ্যাপি অবাক হয়ে ঈশানের দিকেই তাকিয়ে আছে। হ্যাপিকে ছেড়ে দে, ভুল করছিস তুই। তোরা ভুল জায়গায় ভুল করেছিস, সবাই এক না। তুই হ্যাপিকে ছাড়, এর জন্য তোকে অনেক বড় শাস্তি পেতে হবে। এই চামচা, চুপ কর। তোদের দৌড় এই ঈশান জানে ভালো করেই কতদূর তোরা যেতে পারিস। সবাই অবাক হয়ে গেল। তুই কাদের চামচা বলছিস? ঠিক করে কথা বল, না হলে সুস্থ শরীরে বাসায় ফিরতে পারবি না। সুস্থ শরীরে তোরা থাকতে পারবি কিনা তাই, আর এই সুন্দরী এত দেমাগ কেন? যাকে তাকে র্যাগিং করার আগে ভাবতে হয়। তবে ভালোই হয়েছে, র্যাগিং করে আমাকে তোমার প্রেমে ফেলে দিয়েছো। তোমাকে ছাড়া আমি দিওয়ানা হয়ে যাব, ভালোবেসে ফেলেছি তোমাকে খুব। ঈশান হ্যাপিকে ছেড়ে দিয়ে চলে গেল। হ্যাপির রাগ চরম শিখরে উঠে গেল। হ্যাপি ওদের দিকে তাকিয়ে, তোরা মুখে ফটর ফটর না করে ওকে মারা শুরু করলি না কেন? তোর গলায় ছুরি ধরছিল, তাই তো এগোতে পারিনি। ধরেছে তো কি হয়েছে? ওকে আগে মারতি, আমার যা হবার হয়ে যেত। ওই যে হারামি, ওকে বিশ্বাস নেই। ও একাই আমাদের সবাইকে নাকানি চুবানি খাওয়াচ্ছে।
ওর কত বড় সাহস! আমাদের চামচা বলে, আমাদের এত বড় কথা বলল। ওকে না মরা পর্যন্ত আমার মাথা কাজ করবে না। আজকে ওর এমন হাল করব, ওর নিজেকে দেখলে ভয়তে কেঁপে উঠবে আর কখনো হ্যাপির দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। শ্রাবণী গাড়ি নিয়ে কলেজের ভিতর ঢুকে হ্যাপিদের সামনে গাড়ি রেখে গাড়ির গ্লাস খুলে দেয়। আরে কত বয়ান ওরে বয়ান, মুখ ভরা ভয়ান, কাজের বেলায় ফুস। একটা মাত্র ছেলেকে কিছুই করতে পারলো না, কি অপমান কি অপমান। শ্রাবণী কথাটা বলেই চলে গেল। হ্যাপি রেগে যেয়ে অপমানের শোধ আমি নিবই। আগে ঈশানের বাচ্চাটাকে দেখে নি, তারপর শ্রাবণী তুই রেডি থাকিস। শ্রাবণী গাড়ি থেকে নেমে আয়ান মালিহার সাথে হাত মেলালো আর হাসলো। হ্যাপিকে শুনিয়ে শুনিয়ে হাসাহাসি করছে। হ্যাপি রাগ করে চলে গেল ক্লাসের দিকে। হ্যাপি ক্লাসে ঢুকতেই দেখলো ঈশান একই ক্লাসে। ঈশান হ্যাপিকে দেখে ক্লাস পড়া সবার সামনে। এই সিনিয়র সুন্দরী, এটা তো জুনিয়রদের ক্লাস, এখানে কি? তোকে তো এই সবাই শোনো, এই সিনিয়র সুন্দরী আমার সিনিয়র জিএফ, কেউ খবরদার চোখ দেবে না। ঈশান হ্যাপিকে দেখে ক্লাস পড়া সবার সামনে। ক্লাসের সবাই অবাক হয়ে গেল। হ্যাপির সামনে ভয়তে কেউ কথা বলতে পারে না। আর এই ছেলের কি সাহস! এই ছেলের কপালে দুঃখ হয়ে আছে। হ্যাপি এগিয়ে যেয়ে ঈশানের সামনে দাঁড়িয়ে রেগে, না করতে পারলে আমার শান্তি হবে না। আদর করবে নাকি? কখন আসবো বলো? হাত উঠাতে যাবে তখনই স্যার ক্লাসে ঢুকলো। হ্যাপি সরে গেল। ঈশান হাসছে। ক্লাসের ভিতর ঈশান এক নজরে হ্যাপিকে দেখছে। হ্যাপি আর চোখে সব কিছু দেখছে। বিরক্ত লাগছে খুব। ক্লাসে শান্তি নেই ওর। বাইরে শ্রাবণী। হ্যাপি ক্লাস থেকে বেরিয়ে গেল। আজ ওর কপালে দুঃখ আছে। ঈশান একবার বের হ। দুপুর 2টা। গাড়ি চালিয়ে আসতেছিল একজন। একটা ছেলে সংকেত দিল। গাড়ি থেমে গেল। গাড়ির গ্লাস খুলতে ছেলেটার মুখে স্প্রে করলো, কিন্তু ছেলেটা অবাক হয়ে গেল। ছেলেটার কলার ধরে আছে। গলির ভিতর থেকে যাকেই পেয়েছে সবাইকে ধরে নিয়ে পুলিশ গাড়ির সামনে আসলো। অঙ্কিতা গাড়ি থেকে নেমে ছেলেটাকে চড় মেরে, তোদের লিডার কে? কার কথায় তোরা এই কাজ করিস? তোদের ডেরা কোথায়? নিয়ে চল। ম্যাডাম, ওইগুলোকে ধরেছি, অনেক কষ্ট হয়েছে। সবগুলোকে থানায় পাঠিয়ে দাও। ওকে ম্যাডাম। তারপর সবাইকে গাড়িতে উঠিয়ে দিল। গাড়িটা চলে গেল। অঙ্কিতা ছেলেটাকে উঠিয়ে বলছি সব বলছি। বল। মেধা ম্যাডামের কোথায় সব কাজ করি, সে আমাদের লিড দেয়। নিয়ে চল ডেরায় আমার। ছেলেটার সাথে অঙ্কিতা, আকবর আর কিছু পুলিশ যাচ্ছে। গলির শেষ মাথায় একটা গোদাম ঘর, সেখানে নিয়ে গেল। অঙ্কিতা আকবর যে যার পজিশন নিল। একে একে সবাই ঢুকলো, কিন্তু গোদাম ঘর পুরো ফাঁকা, কেউ নেই। অঙ্কিতা ছেলেটাকে বলল, ভুল জায়গায় নিয়ে এসেছিস কেন? না ম্যাডাম, এটা ডেরা। এই যে দেখেন, ছিনতাই করা সব কিছু এই যে এখানে। আকবর সব কিছু দেখলো। অঙ্কিতা বলল, সব থানায় নেওয়ার ব্যবস্থা করো, আর মিডিয়া লোকদের খবর দাও যার যে জিনিস নিয়ে, আর এই মোড়ে চেকপোস্ট বসাও। ওকে ম্যাডাম। গোদামের ভিতর সব জিনিসপত্র উঠিয়ে নিয়ে চলে গেল। বিকাল 4টা। কলেজ ছুটি, সবাই বের হচ্ছে। কলেজের মুখে হ্যাপি লোক নিয়ে অপেক্ষা করছে ঈশানের জন্য। সবাই বের হয়ে গেলেও ঈশান বের হচ্ছে না। কয়েকজনকে ভিতরে পাঠালো, কিন্তু কেউ যে ঈশানকে পেল না। রাফি এসে বলল, ঈশানকে কোথাও পেলাম না। তাহলে গেল কোথায়? ওয়াশরুম সব জায়গায় দেখেছিস? কোনো রুমই বাদ দেয়নি, সকাল কোথাও নেই। 10টা। হাপা গোপ্পা একটা ছেলে পুরনো ব্যাগ নিয়ে কলেজ ক্যাম্পাসে ঢুকলো। কলেজ ক্যাম্পাসের গেটের পাশে রাফি, রিফা, সিনথিয়া, তানজিনা, হ্যাপি সবাইকে চার্জ করতেছিল। হ্যাপি যে ছেলেটার সামনে যে দাঁড়ালো। ছেলেটা মাথা নিচু করেই দাঁড়িয়ে পড়ল। হ্যাপি সিগারেটের টান মেরে ছেলেটার মুখে ধোঁয়া ছেড়ে দিল। ছেলেটা কাশতে থাকলো। সবাই এটা দেখে হাসতে শুরু করে দিল। তারপর হ্যাপি মেঘা একটা গোদাম ঘরের ভিতর পাইচারি করতেছে। লিমন বসে আছে পাশে। মেধা একবার এ পাশ আরেকবার ওই পাশ হাঁটাহাঁটি করতেছে। লিমন বলল, কি করবি ভাবলি? শেষ করে দেব। ও আমার মুখের খাবার কেড়ে নিয়েছে, ওকে আমি ছাড়বো না। পিছন থেকে আলম বলে উঠল,
ওকে শেষ করা ছাড়া আর কোনো রাস্তা নেই। ওকে আমাদের বসে আনা সম্ভব না। মেয়েটা পিছনে ফিরে, মামা যা করার তাড়াতাড়ি করো, আমার আমার মাথা ঠিক নেই, এক্ষুনি যে ওই আনকিতার গলা টিপে ফেলে দেবো। আহা, এত উত্তেজিত হোস না। সব কটাকে আমাদের ফাঁদে ফেলে এমন ভয়ানকভাবে মারবো যাতে পরবর্তীতে আসা অফিসার আমাদের নাম শুনে ভয়ে কাঁপে ওঠে, আর আমাদের লোকেদের ধরার আমাদের কিছু বলার সুযোগ পাবে না। কোন ফাঁদে ফেলবা তুমি? যা করার তাড়াতাড়ি করো। আনকিতা, তোর তোর মৃত্যুর দিন গুনতে থাক। মেধা আসছে তোকে শেষ করতে। অঙ্কিতা থানায় বসে চিন্তার ভিতর বেশম খেয়ে উঠল। আকবর পানি নিয়ে এসে, ম্যাডাম পানি খেয়ে নেন। অঙ্কিতা পানি খেয়ে, ওরা কিছুতেই মুখ খুলছে না। কোনোভাবে ওরা মেধাকে দেখেনি। আলম আর লিমনের নেতৃত্বে ওরা কাজ করছে। মেধা প্ল্যান মাস্টার, ওদের উপরের হেড। তাহলে তো মেধাকে ধরা এতটা সহজ না। মেধাকে ধরতে হলে আমাদের টোপ ফেলতে হবে, আর এই টোপ একবার গিলে তাহলে মেধাকে ধরা সম্ভব। কিন্তু ওকে পাবো কোথায়? ম্যাডাম মেধাকে ধরার আগে আলম আর লিমনকে ধরতে হবে, তাহলে মেধার খোঁজ পাওয়া যাবে। তিনজনকে একসাথেই ধরবো। আলমকে যদি জেল থেকে না নিয়ে যেত তাহলে মেধাকে পেয়ে যেতাম। আমাকে ভাবতে দাও আগে। ঠিক আছে ম্যাডাম। আকবর চলে গেল। রাত 1টা। হ্যাপি ঘুমে মগ্ন। কারো স্পর্শে হ্যাপি জেগে উঠে চিৎকার দিতে যাবে, তখনই হ্যাপির মুখ চেপে ধরল। হ্যাপি চোখ বড় বড় করে তাকিয়ে পড়ল। ঈশানকে এভাবে দেখে হ্যাপি অবাক হয়ে গেল। এই সুন্দরী, আমি সত্যি বলছি, আমি তোমার প্রেমে দিওয়ানা হয়ে গেছি। আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি। তোমাকে দেখার জন্য মনটা বড় ব্যাকুল হয়ে গেছিল। অনেক কষ্টে তোমার রুমে আসলাম। ঈশান হ্যাপির মুখ ছেড়ে দিতেই, তুই তুই আমার রুমে কিভাবে আসলি? আমি এখন চিৎকার করব, তোর অবস্থা আমি খারাপ করব। তোর এত বড় সাহস! হ্যাপি চিৎকার দিতে যাবে, তখনই ঈশান মুখ ছেড়ে ধরে ছুরি বের করে। এটা দেখছো? আর একবার যদি চিৎকার দাও, এটা সোজা গলায় ঢুকিয়ে দেব। আমি তোমাকে দেখতে এসেছি দেখে চলে যাব। যদি চিল্লাস, মানুষ জানাজানি হলে কেলেঙ্কারি হয়ে যাবে। যদি চিল্লাও তাহলে মানুষ জানাজানি হলে কেলেঙ্কারি হয়ে যাবে তো। হ্যাপি চুপ করে গেল ভয়তে। ঈশান হ্যাপির দুগালে হাত দিল। হ্যাপি হাত সরিয়ে গিয়ে রেগে, তোকে আমি ছাড়বো না, তোকে আমি দেখে নিব। হ্যাঁ দেখো, বিয়ের পর তো আমরা একসাথেই থাকবো, তখন সুন্দর করে দেখো। সেই স্বপ্ন তুই জেগে জেগে দেখতে লাগ। আমি জেগে কিছুই দেখি না, যা বলি তাই করি। আর তুমি হবে আমার বউ। বের হয়ে যা, তোকে আমি দেখতে পাচ্ছি না। বের হয়ে যা, না হলে আমি নিজের ক্ষতি করে ছাড়বো। যাচ্ছি যাচ্ছি। এত রেগে যাচ্ছ কেন? এত রাগলে তোমাকে পেতনির মতো দেখায়। হাসো, ওকে? যাবি তুই? ঈশান উঠে যেয়ে দরজার কাছে যেয়ে, তোমাকে সত্যি সুন্দর লাগছে। আর ঘুমিয়ে থাকলে তো পুরো পরীর মতো লাগে। ঠোঁট দুটো বেশি সুন্দর লাগে। হ্যাপি কিছু বলতে যাবে, তার ভিতর ঈশান চলে গেল। হ্যাপি মনে মনে বলছে, ও আবার খারাপ কিছু করেনি তো আমার সাথে? হ্যাপির গলা শুকিয়ে গেছে। উঠে পানি খেয়ে নিল। মনে মনে ভাবছে, এত সিকিউরিটির ভিতরও কিভাবে আমার রুমে আসলো, নাকি সবাই ঘুমাচ্ছে। হ্যাপি উঠে যেয়ে বাইরে দেখল, না, সবাই তো জেগে, তাহলে ও কিভাবে আসলো? ও যদি ধরা পড়ে যেত কি হতো? আমাকে দেখার জন্য এত রিস্ক নিয়ে আসলো? এমন সাহস আগে তো কেউ দেখায়নি। হ্যাপি নিজের মাথায় টোকা মেরে, আরে আমি ওর কথা কেন ভাবছি? হ্যাপি চোখ বিছানার উপর গেল। কাগজ মোড়ানো কিছু একটা, যে কাগজটা হাতে নিয়ে কাগজটা খুলে দেখলো চুরি। হ্যাপির মুখে হাসি ফুটে উঠল। পরের দিন আবির কলেজ গেট দিয়ে ঢুকতেছিল, তখনই আয়ান আবিরের কলার ধরে নিয়ে শ্রাবণীর সামনে নিয়ে গেল। আয়ান বলল, অনেকদিন পর পেয়েছি এটাকে, কি করবি বল? আবির ভয়তে কাঁপছে, যদি আবার তাকে মারে। এই, তুই আমার নামে পুলিশের কাছে অভিযোগ করেছিস? তুই চিনিস আমাকে? আবির তোতলিয়ে, না না, আমি কিছু বলিনি। তাহলে কে বলেছে ওই মেহেদি স্যার? তোকে বলেছিলাম না, সব মেহেদি স্যারের এই হাবাগোবা। কিভাবে বলবে পুলিশকে? মেহেদি স্যার আর আমাদের বিষয়ে কিছু বলতে পারবে না।
সেই ব্যবস্থা করে ফেলেছি। এটাকে কি করব? ছেড়ে দে, আর যেন আমাদের সামনে না পড়ে। আবিরকে ছেড়ে দিয়ে হুমকি দিয়ে আবির যেন হাঁপ ছেড়ে বাঁচল। এদিকে হ্যাপি কলেজ গেটের সামনে বসে আছে ঈশানের জন্য, কিন্তু ঈশানের কোনো খোঁজ নেই। তানজিনা বলল, ভয় পেয়েছে, নিশ্চয়ই আসবে না। আসবে? ও আসলে দেখা যাবে। চল কাউকে র্যাক করি। তোরা কর, আমি এখানে আছি। কি হয়েছে তোর? কিচ্ছু না, যা তোরা। ওর সাথে আমার অনেক হিসাব আছে। তানজিনা, রিফা, সিনথিয়া, রাফি কলেজের ভিতর ঢুকে ছেলে মেয়েদের জার করতে লাগলো। এক একজনকে এক এক রকমভাবে কাজ দিয়ে সাজিয়ে সব কিছু করতে লাগলো। কলেজের ভিতর সবাই বেশ হাসাহাসি করতে থাকলো, যে যার মতো মজা নিতে থাকলো। 5তলা ভবনের ছাদের উপর চেয়ারে বাঁধা অবস্থায় রয়েছে একজন। ছোটার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না। চারপাশ দিয়ে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে কয়েকজন। সিঁড়ি বেয়ে পিস্তল হাতে নিয়ে ছাদে উঠল বিষ্ণু দাদা। এদিকে এসে চেয়ারে বাঁধা লোকটার সামনে দাঁড়িয়ে এক পা চেয়ারের উপর দিয়ে, তোকে বলেনি বিষ্ণু দাদার কাজ এটা? তুই জানিস না এখানে চলতে গেলে বিষ্ণু দাদার পারমিশন লাগে? সেখানে তুই কিনা আমার কাজ শুনে সাইন করলি না? তোর মতো সন্ত্রাসীর পেপারসে আমি কখনো সাইন করব না, আর না তোকে আমি ভয় পাই। এই দেখ, ও বলে কি আমাকে ভয় পায় না। এ আমাকে বলে ভয় পায় না। শোন তোরা কি বলে। সবাই হেসে উঠল বিষ্ণু লোকটার কলার ধরে। তোকে আর সাইন করতে হবে না, এবার উপরে যেয়ে সাইন করিস। তোর জায়গায় এখন অন্য কেউ আসবে, সেই সাইন করবে। বিষ্ণু কথাটা বলে এই লোকটাকে গুলি করে লোকটার শরীর নিস্তেজ হয়ে যায়। বিষ্ণু আর ওর লোক সবাই চলে যায়। আবির ক্লাস থেকে বের হতে যাবে, তখনই শ্রাবণীর সাথে ধাক্কা খায়। শ্রাবণী পড়ে যায়। আবির থ হয়ে দাঁড়িয়ে গেল। শ্রাবণী আবিরের দিকে রাগীভাবে তাকিয়ে পড়ল। শ্রাবণী উঠতে যেয়ে উঠতে পারে না। আবির ভয় পেয়ে যায়। আবার যদি ওকে মারে, আবির তোতলিয়ে বলে, সরি। আমাকে তোল। আবির হাতটা বাড়িয়ে দেয় শ্রাবণী। আবিরের হাত ধরে উঠে দাঁড়িয়ে ঠাস ঠাস করে আবিরের গালে চড় বসিয়ে দিয়ে, ছোট লোকের বাচ্চা, চোখ কপালে দিয়ে হাঁটিস, দেখে শুনে চলতে পারিস না? তোর মতলবটা কি বল? তোকে আজ। আবির ভয়তে আরো তোতলিয়ে কাঁপতে কাঁপতে, সরি, আমি দেখিনি, মাফ করে দেন। আবিরের এমন ভয়ার্থ চেহারা দেখে শ্রাবণীর হাসি পেয়ে গেল, কিন্তু হাসলো না। শ্রাবণী বলল, এবারের মতো মাপ করে দিলাম, পরের বার যদি আমার সামনে পড়িস তোর খবর আছে। শ্রাবণী ক্লাসে ঢুকে গেল। আবির ভয়তে ভয়তে ক্যাম্পাসের দিকে গেল। হ্যাপি বসে আছে এখনও, কিন্তু ঈশানের কোনো খোঁজ নেই। তানজিনা, রাফি, রিফা সবাই মজা করতে লাগলো, কিন্তু হ্যাপির কেন জানি ভালো লাগছে না। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গেল, সাথে মিডিয়ার লোকজনও আছে। অঙ্কিতা ভালো করে পরখ করে, লাশকে পোস্টমর্টমে পাঠাও, আর এখানে কাউকে ঢুকতে দিবে না। ওকে ম্যাডাম। লাশটা নিয়ে নিচে নেমে গেল আকবর। মিডিয়ার লোকজন লাশটার ছবি তুলল। রিপোর্টার সোহেল বলল, দিনে দুপুরে সরকারি কন্ট্রাকশনের ম্যানেজার খুন, কিন্তু তাকে কেন মারা হলো কেউ বলতে পারছে না। কোনো শত্রুতার কারণে মেরেছে নাকি কোনো কিছুর জন্য, জানতে হলে সাথে থাকুন নিউজ 50-র সাথে। আমি সোহেল। রেজাউল অঙ্কিতার কানে কানে বলল, ম্যাডাম, কোনের সিস্টেম দেখে মনে হচ্ছে এটা বিষ্ণু দাদার কাজ। বিষ্ণু দাদা কে? এটা টপ মাফিয়া, একজন সন্ত্রাসী। ওর নামে তো কোনো কেস ফাইল দেখলাম না। কেউ বয়েতে ওর নামে কোনো অভিযোগ করে না, কেউ মুখ খুলে না। ওই দিনে দুপুরে অনেক মানুষ মেরেছে সবার সামনে, কিন্তু কেউ মুখ খোলেনি। ওকে সবাই ভয় পায়। বিষ্ণুর সব ইনফরমেশন আমার চাই। ওর কোনো ইনফরমেশন কারো জানা নেই। এতটা ডেঞ্জারাস? হ্যাঁ ম্যাডাম। অঙ্কিতা অবাক হয়ে অঙ্কিতা নিচে নামলো। মিডিয়ার লোক অঙ্কিতাকে ঘিরে ধরে, ম্যাডাম ম্যাডাম কে মেরেছে আর কেন মেরেছে? পুলিশ একটা ঘটনাস্থলে যায় ঘটনা ঘটার পর, আগে কিন্তু যেতে পারে না। যেমন আপনারা ঘটনা না ঘটলে আসতে পারেন না, সেরকম আমিও কিভাবে জানবো কেন বা কারা মারলো? আপনারা বলতে পারবেন? অঙ্কিতার কথা শুনে একে অপরের সাথে কথা বলতে লাগলো। সোহেল বলল, ম্যাডাম পুলিশের কাজ তদন্ত করে বের করার কেন মারা হয়েছে। আপনাদের কাজ পুলিশের থেকে তদন্ত শুনে তা ব্রেকিং নিউজ করা, তাই না?
তা না ম্যাডাম। আপনারা এমন উদ্ভট প্রশ্ন করেন যেন আমরা আগে থেকে সব জেনে বসে থাকি। তবে হ্যাঁ, আমার ধারণা হচ্ছে এটা বিষ্ণু দাদার কাজ। তার কোনো টেন্ডার সাইন করেনি বলে তাকে এভাবে মেরে ফেলেছে। মিডিয়ার লোক সবাই অবাক হয়ে গেল, ভয়ও পেয়ে গেল বিষ্ণু দাদার নাম শুনে। অঙ্কিতা গাড়িতে উঠে চলে গেল। অর্ক এসে, দাদা দাদা তোমার নামে নিউজ হয়েছে, দেখেছো? হ্যাঁ দেখেছি, তবে অল্প সময়ের জন্য। এই লেডি পুলিশটা আমার দিকেই তীর ছুড়ল। দাদা কি করবে এখন? ঠান্ডা হয়ে বস, দেখছি। তোমার নামে কেউ মুখ খুলতে ভয় পায়, আর এই অফিসার এসেই তোমার নামে বলেছে। বিষ্ণুর ফোন বেজে উঠল। বিষ্ণু, শেষ করে দে মেয়েটাকে। ও আমার জিনিসে নজর দিয়েছে। ওর পাওয়ার অনেক, ভেঙে দে ওর পাওয়ার। ঠিক আছে বস, আপনি যখন বলছেন ওর এত পাওয়ার, এমনভাবে বের করব ও বাঁচার জন্য ছটফট করবে। ফোনটা কেটে দিল। অর্ক জিজ্ঞেস করলো, কে দাদা? আন্ডারওয়ার্ল্ডের বস ফোন করেছিল, লেডিটাকে টপকে দিতে বলেছে। দাদা বলো কি? তার পাওয়ারেই তো আজ আমি এই পজিশনে। দাদা তাহলে তো তুমিও আন্ডারওয়ার্ল্ডের বস হয়ে যাবে। না রে, আমার মতো এমন লোক অনেকে আছে, তার ইশারায় সব হয়। অর্ক আর বিষ্ণু কথা বলতে লাগলো। কলেজ শেষে আবির হেঁটে আসতেছিল, তখনই রাফি আবিরের পথ আটকায়। আবির থেমে যায়। তানজিনা আবিরের কাঁধে হাত দিয়ে, কি চান্দু, মার খাওয়ার পরও কলেজে এসেছো? আবির অস্বস্তিতে পড়ে সরে যায়। তানজিনার হাত কাঁধ থেকে সরিয়ে যায়। রাফি আবিরের হাতের বাহুতে থাবা মেরে, মেয়েটা কাঁধে হাত দিয়েছে বলে অস্বস্তিতে পড়ে গেলি? আমাকে যেতে দেন। কোথায় যাবা চান্দু? অনেকদিন পর আসলা, তোমাকে একটু আপ্যায়ন করি। খুব সুন্দরভাবে আপ্যায়ন করব। আবির পাশ কাটিয়ে চলে যেতে যাবে, তখন রাফি আবিরকে থামিয়ে, তোর তো সাহস কম না? কি বলছি তোকে শুনিসনি? আর এক পা এগোবি তো পা ভেঙে দিব। আবির ভয় পেয়ে গেল, দাঁড়িয়ে রইল। হ্যাপি বলল, এই ওকে যেতে দে, আজ মুড ভালো নেই। তোর মুড ভালো করার জন্যই তো ওকে আটকিয়েছি। ছাড় না বা। তুই শুধু দেখতে থাক। সিনথিয়া ব্যাগ থেকে শাড়ি আর চুড়ি বের করল। রাফি আবিরের গায়ে শাড়ি পেঁচিয়ে দিল। রিফা হাত চুড়ি পরিয়ে দিল। তারপর রাফি বলল, নাচ এখন, নাচার পর বাড়ি যেতে পারবি। আবির বাধ্য ছেলের মতো নাচতে শুরু করলো, যেমন পারছে তেমন। সবাই গোল হয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। আয়ান ভিড় দেখে শ্রাবণীকে বলল, এই ওখানে কি হয়েছে, চল তো দেখে আসি। কি আর হবে, কাউকে জাগ দিচ্ছে তাই সবাই মজা নিচ্ছে। আরে চল না, দেখে একটু মজা নি। চল। হ্যাপি শ্রাবণীর এমন অবস্থা দেখে হাসতে থাকলো। মুডটা ভালো হয়ে গেল। শ্রাবণী এসে দেখলো আবিরকে নিয়ে মজা নিচ্ছে সবাই। আয়ান বলল, আর মানুষ পেল না। কি আর করবে, বোকাশোকা পেয়েছে, যা ইচ্ছা করিয়ে নিচ্ছে। দূর, ও কি বোকাশোকা নাকি? তাহলে তুই জানিস না, ও অনেক ভীতু আর বোকা। তুই কিভাবে জানলি? শ্রাবণী ডাক্কা খাওয়ার কথা বলল আর হাসলো। আয়ান মালিহাও হাসলো। আবির ক্লান্ত হয়ে বসে পড়ল, যে যার মতো চলে গেল। রাফি বলল, সেই মজা দিয়েছে মামা। হ্যাঁ রে, এমন বিনোদন জীবনে পাইনি। আমার মুডটাই ভালো করে দিচ্ছে। এই যা তুই এখন। আবির উঠে দাঁড়িয়ে চোখ মুছতে মুছতেই চলে গেল। বিষ্ণু অঙ্কিতার ইনফরমেশন সব কালেক্ট করে নিল। অন্যদিকে মেধাও নিয়েছে, কখন কই থাকে, কই যায়, কি করে সব জেনে নিয়েছে। শুধু সময়ের অপেক্ষা, সুযোগ বুঝেই অঙ্কিতাকে শেষ করে দিবে। রাতে হ্যাপি শুয়ে শুয়ে ঈশানের কথায় ভাবতে লাগলো। হুট করেই ওর মনটা কেড়ে নিল। কে ঈশান? 3 দিনে মনটা কেড়ে নিয়ে চলে গেল। হ্যাপি ঈশানকে নিয়ে যত ভাবছে ততই ভালো লাগছে। হ্যাপি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। রাত 4টা। ফায়ার সার্ভিসের হুইলসেলে সবার চোখের ঘুম উধাও হয়ে গেল। সবাই বাসা থেকে বেরিয়ে আকাশের দিকে তাকাতে দেখলো আকাশ পুরো কালো ধোঁয়ায় ভরে গেছে। কিছুক্ষণ পরপর বোম ব্লাস্ট হওয়ার মতো তীব্র শব্দ, কেঁপে উঠছে মাটি। কয়েক কিলোমিটার ধরে রাতের সবার ঘুম হারাম হয়ে গেল। সবাই ছুটছে দেখার জন্য। কালো ধোঁয়া আর রাতের ফায়ার সার্ভিসের লাল আলোয় পুরো এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে। ফায়ার সার্ভিসের একজন, স্যার, যেভাবে বোম ব্লাস্ট হয়েছে তাতে আমাদের সামনে এগোনোটা ঠিক হবে না। কি এমন আছে ভেতরে এত
বিকট শব্দ। স্যার, বলা হয়েছে সব পার্ট আছে ভেতরে। পার্ট ছাড়া আরও কিছু আছে। ফায়ার সার্ভিসের আরও কয়েকটা ইউনিট চলে আসছে, চোখের সামনে সব পুড়ে যাচ্ছে। খবর পেয়ে বিষ্ণু ছুটে আসলো, এসে ফায়ার সার্ভিসের অফিসারকে বলল, কি করছেন কি? আগুন নেভান না কেন? আমরা আমাদের চেষ্টা করছি, কিন্তু ভাবে একের পর এক ব্লাস্ট হচ্ছে, তাতে মনে হচ্ছে ভেতরে বিষক্রিয়া কিছু আছে। সে ভেতরে যাই থাকুক, আগুন নেভান। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। বিষ্ণু কপালে হাত পড়ে গেল। অঙ্কিতা খবর পেয়ে পুলিশের লোক নিয়ে ঘটনাস্থলে চলে আসলো। অঙ্কিতা এসেই অফিসারকে বলল, স্যার কি অবস্থা? অবস্থা ভালো না, আমরা সামনের দিকে এগোতে পারছি না। কেন স্যার? ভেতরের নিশ্চয়ই কিছু আছে। একের পর এক যেভাবে ব্লাস্ট হচ্ছে, তাতে সামনে এগোলে জীবনে ঝুঁকি আছে। আমাদের সঠিক তথ্য এখনও দেয়নি, যার কারণে আমরা ঠিকমতো কাজ করতে পারছি না। গোদামটা কার, আর ভেতরে বা আছে কি? আদনান চৌধুরী গোদাম, এটা সে ভাড়া দিয়েছে। তার কেয়ারটেকার সব দেখাশোনা করে। কেয়ারটেকার বলেছে পাট রাখা, আর কিছু না। আশেপাশে কি আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে? আশপাশ থেকে সবাইকে সরিয়ে নিচ্ছি, আর কোনো সমস্যা হবে না। ফাঁকা জায়গায় হওয়াতে তেমন কোনো হতাহত হয়নি। মিডিয়ার লোক নিউজ করতে লাগলো। হঠাৎ করেই আরধান চৌধুরী গুদাম ঘরে আগুন লেগে গেছে। গুদাম ঘরে সব পার্ট ছিল, তথ্য মিলেছে, কিন্তু যেভাবে একের পর এক বাস্ট ঘটেই যাচ্ছে, ফায়ার ব্রিগেডের অফিসাররা মনে করেছে পার্ট বাদে অন্য কিছু রয়েছে। যারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে 11 ইউনিট। পরবর্তী নিউজ পেতে সাথেই থাকুন। সকাল 7টায় ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছে। ততক্ষণে গুদাম ঘর পুরো ছাই হয়ে গেছে, কোনো কিছু চিহ্নই নেই। সাধারণ মানুষজনেরাও কম চেষ্টা করেনি। অবশেষে সবাই দেখতে আসছে, এসে দেখলো সব পুরো ছাই। ফায়ার সার্ভিসের অফিসারকে মিডিয়ার লোক ঘিরে ধরে। স্যার, কিভাবে আগুনটা লাগলো, আর এত কি এমন ছিল যে বাস্ট হয়ে গেল? কারেন্টের শর্ট সার্কিটের কারণ মূলত আগুনের সূত্রপাত। আমরা তদন্ত করছি, আরও কিছু জানা গেলে জানাবো। স্যার, এই যে বাস্টগুলো হলো, এখানে কি পাশাপাশি বোম মজুদ ছিল নাকি? ফায়ার সার্ভিসের অফিসার কিছু বলতে যাবে, তখনই তার ফোন বেজে উঠল। ফোন রিসিভ করে কানে ধরে কিছুক্ষণ রাখার পর ফোনটা পকেটে রেখে দিয়ে, আসলে বোম বলতে কিছুই না, গ্যাসের বোতল ছিল কিছু, যেগুলো আগুনের সাথে ব্লাস্ট হয়ে গেছে। এভাবে মিডিয়ার লোকজন অফিসারের বক্তব্য নিয়ে বলতে লাগলো। গুদাম ঘরের ভেতরে গ্যাসের বোতল ছিল বলেই এত বিস্ফোরণ হয়েছে। কারেন্ট শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটে। আজকের ব্রেকিং নিউজ, বিশিষ্ট ব্যবসায়ী আদনান চৌধুরীর গুদাম ঘরে আগুন লেগে সব তছনছ করে দিছে সব কিছু। সেখানে মারাত্মক বিস্ফোরণ ঘটেছে, যা আগে কখনো মানুষ শুনেনি, দেখেও নি। একজন এক এক ধরনের মন্তব্য করতে লাগলো। অঙ্কিতা ফায়ার সার্ভিসের অফিসারকে বলল, স্যার কোনো সূত্রপাত কি পেয়েছেন? হ্যাঁ, তবে এটা কারেন্টের শর্ট সার্কিট হওয়ার ফলে আগুন লেগেছে, আর যে বিস্ফোরণ ঘটেছে তা সব গ্যাসের বোতলের কারণে। স্যার ট্রেনিংয়ে আমাদের শিখিয়েছে কোনটা গ্যাস বোতলের বিস্ফোরণ আর কোনটা বোমের, তাই আশা করি সত্যিটা বলবেন। তোমার ফ্যামিলি না থাকতে পারে, কিন্তু আমার ফ্যামিলি আছে। অফিসার কথাটা বলেই চলে গেল। অঙ্কিতা অবাক হয়ে গেল। তাহলে তারই ধারণা ঠিক, যেটা ভেবেছিল তাই হয়েছে। গুদাম ঘরের ভিতর অবৈধ কিছু ছিল। অঙ্কিতা আকবরকে ডাক দিল। আকবর এসেই, হ্যাঁ ম্যাডাম বলুন। আদনান চৌধুরী যত গুদাম আছে ভাড়া দেওয়া, তার নিজস্ব সব গুদামের বিস্তারিত তথ্য আমার চাই। মিশনে যাব আদনান চৌধুরীর গুদামগুলোর। কিন্তু ম্যাডাম কেন? যা বলেছি তাই শোনেন। জানেন তো আমি প্রশ্ন একদম পছন্দ করি না। ওকে ম্যাডাম, আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি। আকবর চলে গেল। অঙ্কিতা ভাবতে লাগলো কি দিয়ে কি করবে। সকাল 10টা, সবাই কলেজে আসলেও ঈশান কলেজে আসেনি। হ্যাপি গেটের সামনে বাইকের উপর বসে আছে। তানজিনা বলল, কি রে, তুই বসে আছিস কেন? এমনি ভালো লাগছে না। তোর কি শরীর খারাপ? না, ঠিক আছে। তাহলে এভাবে মরার মতো পড়ে আছোস কেন? কিছুই না, ভালো লাগছে না। তোরা এনজয় কর, আমি আছি। তোর তো কিছু একটা হয়েছে, না হলে তো এমন করতি না। কিছুই না। সবাই চুপচাপ যেয়ে হ্যাপির পিছনে দাঁড়ালো। তোদের কি হলো আবার? আমাদের মন ভালো নেই।
দেখ, মজা করিস না। তোর হঠাৎ কি হলো? গতকাল থেকেই দেখছি। কিছুই না, হলে তোরাই তো আগে জানবি, তাই না? ঈশানকে কিছু করতে পারিসনি, সেই জন্য মন খারাপ? চিন্তা করিস না, ঈশানকে ধরে তোর সামনে নিয়ে এসে ফেলবো। তোর সাথে বেয়াদবি। হ্যাপি কিছুই বলল না। আবির রাস্তা দিয়ে হেঁটে আসতেছিল। শ্রাবণী, আয়ান, মালিহা দোকানের সামনে দাঁড়ানো ছিল। মালিহা আবিরকে দেখে দোষ সেই বোকা ছেলেটা। শ্রাবণী তাকিয়ে দেখলো আবির। শ্রাবণী বলল, চুপচাপ দাঁড়িয়ে দেখবি, দেখ কি করি। তুই কি করবি? দেখ তো। শ্রাবণী কথা বলে চলে গেল। যেই আবিরের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। আবির শ্রাবণীকে দেখে ভয় পেয়ে গেল। মালিহা, আয়ান শ্রাবণীর পিছনে দাঁড়ালো। মালিহা শ্রাবণীকে ধরে উঠিয়ে, তোর লাগেনি তো? শ্রাবণী উঠে আবিরের গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দিল। আবির ওদের দেখে শ্রাবণীর পায়ে পড়ে তোতলিয়ে, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি দেখিনি। শ্রাবণী, আয়ান, মালিয়া হাসছে। রাস্তার সব লোক চেয়ে আছে। শ্রাবণী আয়ানকে ইশারা করলো। আয়ান আবিরের জামার পিছনে ধরে উঠিয়ে মারতে যাবে। আবির ভয়তে কাঁপতে কাঁপতে তোতলিয়ে, আমাকে মারবেন না প্লিজ, আমাকে মারলে আমাকে দেখার মতো কেউ নেই। তা রাস্তা দিয়ে হাঁটার সময় চোখ খুলে হাঁটিস? আমি একটু অন্য মনস্ক হয়ে গেছিলাম। হলে তোকে দুটো দিই, আর কখনো অন্য মানুষকে হবি? আমি আর হব না, ছেড়ে দেন। ঠিক আছে, ছেড়ে দিলাম। পরের বার যদি আর আমার সামনে পড়িস তোর খবর আছে। আয়ান আবিরকে ছেড়ে দিল। আবির ওদের সামনে যেয়ে চলে গেল। বারবার পিছনে তাকাচ্ছিল। শ্রাবণী, আয়ান, মালিহা জোরে হেসে উঠল। শ্রাবণী বলল, ছেলেটা অনেক সহজ সরল, কেমন বোকা। তুই তো ভালোই মজা নিলি। আমার জীবনে এমন বোকা কখনো দেখিনি। যাক, ভালোই হয়েছে, রোজ মজা নেওয়া যাবে। দেখিস, মজা নিতে যে প্রেমে পড়ে যাস না। এই শ্রাবণীকে তোর এতটা সস্তা মনে হয়? আমার স্ট্যাটাস আর ওর স্ট্যাটাস দেখ, গ্রামের গাইয়া খ্যাত। আয়ান হেসে উঠল। মালিহা ও শ্রাবণীর সাথে সাই দিয়ে, ওকে শুধু জোকারের ভেতরেই মানায় মজা নেওয়াতে। তোর সাথে সেটিং করিয়ে দিব, তোদের দুজনকে ভালো বানাবে, দুজনে জোকারই ভালো করতে পারবি। কুত্তা, তোকে তো। আয়ান দৌড় দিল। মালিহা পিছনে দৌড় দিল। শ্রাবণী হাসতে লাগলো। আবির কলেজের গেটের কাছে দিয়ে উকি মারল, কেউ জার করছে কিনা। উকি দিয়ে হ্যাপিদের দেখতে পেল। সবাই দাঁড়িয়ে আছে। আবির ভাবছে ভিতরে যাবে কিনা। পিছনে কাঁধে কারো হাতে স্পর্শ পেয়ে আবির হাতটা সরিয়ে দিল। আবারও হাত দিল। আবির হাত সরিয়ে দিয়ে সামনের দিকে খেয়াল। আবারও হাত দিয়ে, ভিতরে যাবে না? না, ওরা আছে, আমাকে দেখলে জ্যাক দেবে। আরে দিবে না, চলো। না, আমি যাব না, আপনি যান। বারবারের কাঁধে হাত দেওয়ায় আবির বিরক্ত হয়ে হাতটা সরিয়ে পিছনে তাকিয়ে পুরো থ হয়ে গেল। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। সিন্ধিয়া ভ্রু নেচিয়ে, ঝাড় দিবে তাই ভিতরে যাবি না? এখানে বসে উকি মারছিস? খুব চালাক দেখি তুই। এত চালাক কিভাবে হলি? আবির তোতলিয়ে, না না না, মানে? চুপ কর তোতলা, ঠিক করে কথাই বলতে পারিস না, আবার আমার মুখে কথা বলিস। চল ভেতরে, তারপর দেখ যার কাকে বলে। আবির সিন্ধিয়ার মুখে এমন কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। মাথা নিচু করে নিল। সিন্ধিয়া আবিরকে নিয়ে ভিতরে ঢুকে, দেখ দেখ কাকে নিয়ে এসেছি, সবার মন ভালো হয়ে যাবে। হ্যাপি ভেবেছে সিন্ধিয়া ঈশানকে নিয়ে আসছে, তাই খুশি মনে সামনের দিকে তাকালো। দেখলো আবির, মনটা খারাপ হয়ে গেল। রাগী হ্যাপি রেগে বলল, এই জোকারটাকে এনে বলছিস মন ভালো হয়ে যাবে? আরে তুই রাখছিস কেন? এই জোকারটা বাইরে থেকে উকি মারতেছিল, আমাদের ভয়তে আসছিল না, ধরে নিয়ে আসছি। রাফি, একটা গান চালা, ওকে নিয়ে আম বাগানের ভিতরে বাদর নাচ নাচাবো। না না, আমার ক্লাসে যেতে হবে, না হলে স্যার মারবে, আমাকে যেতে দেন। চুপ কর, বেশি পকপক করবি না, তো একবারে কলেজে আসা বন্ধ করে দেব। যা বলছি শোন। আবির ভয় পেয়ে যায়। সে এখানে অসহায়। সবাই যে যার মতো করে মজা নিচ্ছে, কেউ প্রতিবাদ করার মতো নেই। আবিরকে নিয়ে আমবাগানের ভিতর নিয়ে নাচালো।
আবির বাধ্য হয়ে নাচতে শুরু করলো আর সবাই মজা নিতে লাগলো। আকবর থানার ভিতর ঢুকে অঙ্কিতাকে একটা ফাইল দিয়ে, ম্যাডাম, একটা অনেক পুরনো ফাইল। কিসের ফাইল? আসলে ম্যাডাম, এখানে একজন নির্দোষ মানুষের শাস্তি পেয়েছিল। তারপর কি হলো? কেস ফাইল করা হয়, কিন্তু এর আগে যারা ছিল তারা আর এই ফাইলটা নিয়ে কোনো কাজ করেনি। কিন্তু আপনি ভালো, তাই আপনাকে বললাম, আপনি নিশ্চয় ফাইলটা নিয়ে কাজ করবেন, টাকার কাছে বিক্রি হবেন না। অঙ্কিতা আকবরের কথায় পুরো থ হয়ে গেল। কিছু বলতে যেও না বলে, ঠিক আছে, ফাইলটা রেখে যাও, আমি দেখে নিব। ধন্যবাদ ম্যাডাম। আকবর ফাইলটা রেখেই চলে গেল। অঙ্কিতা অতি উৎসাহ নিয়ে ফাইলটা খুলে দেখতে লাগলো। অঙ্কিতা ফাইলটা দেখে বন্ধ করে দেয়। রেজাউল আসতেই অঙ্কিতা বলল, মিয়া সাহেবের তদন্তটা শুরু করে দেন। রেজাউল অবাক হয়ে, ম্যাডাম, আপনি মিয়া সাহেবের বিষয়ে কি করে জানলেন? কেন অবাক হলেন? না মানে ম্যাডাম, ওই কেসের তদন্ত করবেন না? কেন? যে এই কেসের তদন্ত করে সেই মারা যায়, মিয়া সাহেব নিজে মারে তাদের ভূত হয়। অঙ্কিতা রেজাউলের কথা শুনে হাসবে নাকি কাঁদবে কিছুই বুঝতে পারে না। মুচকি হেসে, আমি নিজেই তদন্ত করব। এই মিয়া সাহেবের আসল রহস্য কি? ম্যাডাম, আপনি মরবেন এমন ভুল করবেন না। যদি মরতে হয় মরব, তবুও এটার উদ্ঘাটন করেই তবে আমি মরব। অঙ্কিতা থানা থেকেই চলে গেল। রেজাউল বলল, পাগল তার নিজের ভালো বোঝে আর অঙ্কিতার মরার ফাঁদে পা দেয়। বিষ্ণু দাদার মাথা পুরোই খারাপ হয়ে গেল। উপর থেকে বারংবার চাপ আসতেছে। কে আগুন লাগালো? বস, খোঁজ নিচ্ছি, জানার সাথে সাথে ওকে মেরে আপনার সামনে ফেলবো। আমার কোটি টাকা সম্পদ আমার এক হাতে এভাবে পুড়িয়ে দিল। তোদের রেখেছি কি জন্য? বস, এমন কে করলো সত্যি জানি না। তোদের দিয়ে কোনো কাজ হবে না, আমার নতুন লোক আনতে হবে। বস আর একটিবার সুযোগ দেন, এটাই শেষ। আমার ক্ষতি হয়ে গেল, একটাই শেষ। হ্যাঁ, আমার সব প্ল্যান শেষ করে দিল। বস, সত্যি বলছি, দরকার হলে শহরে আগুন লাগিয়ে দেব, আপনার কাজ আমি হাসিল করে দেব। ফোনটা কেটে দিল। বিষ্ণু অর্কের দিকে তাকিয়ে, ওখানের আশেপাশে যারা আছে সবাইকে তুলে নিয়ে আয়, বেশি টেরিবেরি করবে তো ওইখানে শেষ করে দিবি। ওকে বস। অর্ক চলে গেল। কলেজ শেষ না হওয়া পর্যন্ত আবিরকে হ্যাপিরা ছাড়ল না। যার করার পাশাপাশি কাজ করিয়ে নিল। রাফি আবিরকে বলল, সন্ধ্যার পর লেকের পাড়ে দেখা করবি। কেন? তোকে আসতে বলছে, আসবি, না হলে তোকে কলেজেই ঢুকতে দিব না। না না, আমি আসবো। আবিরকে ছেড়ে দিল। আবির চলে গেল। রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে, লেকের পাড়ে আবার আমি গেলে ওরা আমাকে কলেজে পেয়ে আমাকে। সন্ধ্যার পর আবির রাফির মতো লেকের পাড়ে চলে আসলো। রাফি হ্যাপি সবাই মিলে আড্ডা দিচ্ছে। আয়ান শ্রাবণীকে দেখিয়ে দিয়ে, এই দেখ বলদটা। দাঁড়া, দেখাচ্ছি। শ্রাবণী উঠে গেল। রাফি আবিরকে দেখে, তুই এসছিস তবে? আবির তোতলিয়ে, আপনাদের কথা তো শুনতে হবে। এই, ওকে এদিকে নিয়ে আয়। রাফি আবিরকে নিয়ে যাচ্ছিল। শ্রাবণী রাফির পাশ কাটিয়ে আবিরকে ধাক্কা দিল। আবির সোজা লেকের ভিতর যে পড়ল। সবাই মিলে হাসাহাসি করতে লাগলো। আবির এক চুবনি খেয়ে মাথা উঠালো। তানজিলা বলল, দেখ শ্রাবণীর কাজটা। ওর এটা করে ঠিক হয়নি। শ্রাবণী বেশি উঠতাছে, ওকে তো। আবির লেক থেকে উঠে এসে হ্যাপি রাফির সামনে দাঁড়ালো। হ্যাপি নাক সিটকিয়ে, এই, তুই চলে যা, থাকতে হবে না। হ্যাঁ, যা তুই, তোকে দিয়ে কোনো কাজ হবে না। আবির মনে মনে দীর্ঘশ্বাস ছাড়লো আর মনে মনে বলল, এদের হাত থেকে বাঁচিয়ে দিল। আবির ওদের সামনে থেকে চলে গেল। শ্রাবণী আয়ানের পাশে বসে, কেমন নিলাম? একদম ঠিক করেছিস, আমাদের শিকারকে ওরা শিকার বানাবে, তা হয়। ওকে আমাদের দলে নিলে তো ওকে দিয়ে সব কাজ করানো যাবে। ঠিকই বলেছিস। পরের দিন আবির কলেজে গেলে শ্রাবণী ধাক্কা মেরে আবিরের গালে ঠাস ঠাস করে চড় মারে। হ্যাপিরা আবিরকে বিভিন্নভাবে অপমান করে, কাজ করায়। এভাবে দেখতে দেখতে 7 দিন কেটে গেল। 7 দিন পর ঈশান কলেজে আসতেই হ্যাপি দেখে। মনটা খুশিতে ভরে গেল, কিন্তু হ্যাপির লোকজন তাকে ধরে মারতে লাগলো। হ্যাপি সামনে যেয়ে পুরো থ হয়ে গেল।